আসার পর থেকে আনোয়ার সাহেব নিজের মেয়ে জামাইয়ের আপ্যায়নে কোনো ত্রুটি রাখেনি। এটা ওটা খাইয়েই যাচ্ছেন। রাত 10টা পর্যন্ত সকলে আড্ডা দিয়ে ঘুমোতে চলে গেছেন। আড্ডায় সকলে মিলে ঠিক করেছে পরশু ঘুরতে যাবে, কিন্তু কোথায় যাবে এখনো ঠিক করেনি। কাল ঠিক করবে। আজ সবাই টায়ার্ড, তাই ঘুমাতে চলে গেছে। ঘড়িতে সময় রাত 12টার কাছাকাছি। মিনা বেগম, খুশি বেগম আর ইফতিয়ার জেগে আছেন। মিনা বেগম বললেন, কি এমন কথা আপা, যার জন্য এত রাতে ফোন করে ডেকে আনলেন? আবার আপনার ভাইজানকেও বললে আসতে দিলেন না? ভাবি, আপনি সমুকে কষ্ট পেতে দেখতে চান? হ্যাঁ চাই আপা। এই মেয়ের জন্য আমার ছোট মেয়েটাকে কত কষ্ট পেতে হয়। আপনার ভাইজান সবসময় আমার মেয়েকে ওর সাথে তুলনা দেয় কেন? কি এমন আছে ওই সুমুর মধ্যে যে আমার মেয়েকে এত এর মতো হতে হবে? মেয়েটা আমার কাছে এসে কাঁদে, মা হয়ে সহ্য হয় না আমার। আমি চাই ওই সুমু কাঁদুক, কিন্তু কিভাবে আপা? খুশি বেগম হেসে বললেন। আমার কাছে একটা প্ল্যান আছে ভাবি। মিনা বেগম ভ্রুকুচকে বললেন, কি প্ল্যান? সুমুর বিয়ে দিয়ে। মিনা বেগম অবাক হয়ে তাকিয়ে বললেন, বিয়ে? কিন্তু কার সাথে? আমার বান্ধবী হাসনার ছেলের সাথে। ছেলেটা খুব ভালো, একটা মেয়েকে খুব ভালোবাসে, কিন্তু হাসনার সেই মেয়েকে একদম পছন্দ না। হাসনার গায়ে হলুদে এসে সমুকে পছন্দ করে, আমাকে জানায়, আমিও রাজি হই। কিন্তু ভাবি, ছেলেটা তো অন্য একটা মেয়েকে ভালোবাসে, সুমুকে বিয়ে করতে কেন রাজি হবে? খুশি বেগম বাঁকা হেসে বললেন, সেই ব্যবস্থাই করে ফেলেছি। গায়ে হলুদের দিনই আমি সুমুর কিছু ছবি হাসনাকে দিই ওর ছেলেকে দেখানোর জন্য, কিন্তু ওর ছেলে তো ছবি দেখলোই না। কল করে হাসনা আমাকে জানায় ছেলে কিছুতেই রাজি হচ্ছে না, ইভেন মেয়ের ছবি পর্যন্ত দেখিনি। তখন আমি হাসনাকে বলি অসুস্থতার নাটক করে ছেলেকে রাজি করাতে। হাসনা আমার কথা মতোই কাজ করে। এখন হাসনার ছেলে হাসনাকে কথা দিয়েছে যে সে তার মায়ের সব কথা শুনবে, নিজের ইচ্ছেতে না হোক বাধ্য হয়ে ছেলেটা বিয়েতে রাজি। আর এতেই আমার লাভ। বিয়ের পর সুমু স্বামীর ভালোবাসা কোনোদিনও পাবে না। আর হাসনাও সুমুকে বাড়ির কাজের লোকের মতো করে রাখবে, অত্যাচার করবে, কথা শোনাবে। সুমুকে সারা জীবন চোখের জল ফেলতে হবে। কথাগুলো বলেই হেসে উঠলেন খুশি বেগম। সাথে মিনা বেগম আর ইফতিয়াও হেসে উঠল। হাসি থামিয়ে খুশি বেগম বললেন, ভাবি, ভাইজানকে আপনার রাজি করাতে হবে। এই শুক্রবারেই সুমুর বিয়েটা দিয়ে দিতে হবে। আড়াল থেকে সব কথা শুনলো দুজন। মানবী কথাগুলো শুনে আর 1 মিনিটও দাঁড়ালো না তারা। ছাদের দিকে পা বাড়ালো। ছাদের এক কোণে 2 হাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে কালো হুডি পরিহিত একজন লোক। মানবী দুজন লোকটা পেছনে এসে দাঁড়ালো। লোকটি পেছনে না তাকিয়েই বলল, এনি আপডেট? একজন মানবী খুশি বেগমের পুরো প্ল্যানের কথা খুলে বলল লোকটিকে। কথাগুলো শুনে লোকটা বাঁকা হাসলো, মুখে বলল, ছেলেটার নাম্বার জোগাড় করে দিতে পারবে? জি পারবো। ওকে ওকে, ট্যুর থেকে আসার পর নাম্বারটা জোগাড় করবে। আর এই ফোনটা রাখো, যে কোনো আপডেট এই ফোনের মাধ্যমে আমাকে জানাবে। ফোনটা হাতে নিয়ে মানবী দুজন চলে গেল। লোকটি আকাশের দিকে তাকিয়ে বাঁকা হেসে বিড়বিড়িয়ে বলল, তোমাকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। সি ইউ উইল বি মাই সুইটার। ঘড়ির কাঁটায় দুপুর 2টো বাজে। শেহেরাজরা সে সকালে নাস্তা করে ঘুরতে বেরিয়েছে, এখনও ফেরেনি। সুমো বিষণ্ণ মনে ছাদে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার বাড়ির গেটের দিকে। হাসি বেগম অনেকবার সে ডেকে গেছেন। শীতকাল হলেও দুপুরে রোদের তেজ একটু বেশি থাকে। দুপুরে খেয়ে সকলে ভাত ঘুম দিচ্ছে। সুমুর দুপুরবেলায় ঘুম আসে না। গেটের দিক থেকে চোখ সরিয়ে দূরে গাছে মগডালের ওপর বসা পাখি দুটির দিকে চোখ গেল সুমুর। পাখি দুটি হয়তো প্রেম করেছে, নয়তো একজন আরেকজনের মাথা নিয়ে বুকের সাথে মিশিয়ে অপরজনকে আগলে রাখবে কেন? আগলে রেখেছে, হ্যাঁ সত্যিই তো আগলে রেখেছে। নিজের মনকে প্রশ্ন করে নিজেই নিজের মনের প্রশ্নের উত্তর দিল সুমু। আবারও তার মনে নতুন প্রশ্ন জাগলো। বিড়বিড়িয়ে বলল, আচ্ছা আমাকে কি কেউ কোনোদিনও আগলে রাখবে, ভালোবাসবে? আচ্ছা কেউ কি কোনোদিনও এক আকাশ সমপরিমাণ ভালোবাসা নিয়ে আমার সামনে আসবে? কে আসবে? খান সাহেব?
নামটা বলেই আফসোসের সাথে হাসলো সুমু, সাথে বুক ফেটে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। আবারও বলল, কি যোগ্যতা আছে আমার তাকে নিয়ে স্বপ্ন দেখার? কোথায় কোথায় সে আর কোথায় আমি? চাঁদকে দূর থেকেই দেখতে হয়। তাকে ধরতে চাও মরীচিকা ছাড়া কিছুই না। খান সাহেবও আমার কাছে মরীচিকা। আমাকে কোনো দিক দিয়ে তার সাথে মানায় না। সে তো এক ফালি চাঁদের টুকরো, আর আমি। কথাটা শেষ করতে পারল না সুমু। গাড়ির শব্দ কানে আসতেই গেটের দিকে তাকালো সে। রাহিন ভাইয়ারা এসে গেছে। তার মানে খান সাহেবও এসেছে। কথাটা বলে দৌড়ে নিচে নামলো সুমু। রাহিনটা বাড়ির ভেতরে ঢুকলো। সুমু করিডোরে দাঁড়িয়ে দেখছে রাহিন ও তার ফ্রেন্ডরা সবার জন্য গিফট নিয়ে এসেছে। ড্রয়িং রুমে কেউ নেই, সকলে ঘুমাচ্ছে। হাসি বেগম জেগেছিলেন রাহিনদের জন্য। তিনিও কিছুক্ষণ আগে সুমুকে বলে ঘুমাতে চলে গেছে। সুমু করিডোর ছেড়ে নিচে নেমে এলো। রাহিনের উদ্দেশ্যে বলল, ভাইয়া, তোমরা গোসল করে খেতে আসো। বাড়ির সকলে ঘুমাচ্ছে। আমি তোমাদের খাবার সার্ভ করে দিচ্ছি। রাহিন সুমুর দিকে তাকিয়ে হেসে বলল, তোকে আর কষ্ট করতে হবে না সুমু, আমরা খেয়ে এসেছি। তুই উপরে যা, আমরা ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব। সুমু আচ্ছা বলে চলে গেল। রাহিনটাও রুমে চলে গেল। শেহরাজ নিজের রুমে এসে হাতের ঘড়ি খুলে টেবিলের উপর রাখলো। ফোনটা দিয়ে কাঙ্ক্ষিত জায়গায় মেসেজ দিয়ে গায়ে শার্ট খুলে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকলো শাওয়ার নিতে। বেশ কিছু সময় পর মাথা মুছতে মুছতে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। পরনে শুধু টাওয়াল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথা মুছতে ব্যস্ত হয়ে পড়ল। তখনই রুমের দরজায় নক করলো। শেহরাজ অনুমতি দিল রুমে ঢুকতে। সুমুর হাতে চায়ের কাপ। রুমে মাথা নিচু করে ঢুকলো সুমু। এখনো মাথা তুলে তাকায়নি সুমু। মাথা নিচু করেই হেঁটে টেবিলের কাছে গিয়ে টেবিলের উপর চায়ের কাপটা রাখলো। মাথা তুলে তাকাতে তাকাতে বলল, আচ্ছা, এমন অসময়ে চা খায় কে বলুন তো? এই নিন আপনার চা। চোখ চড়ক গাছ সুমুর। মুখ হাঁ হয়ে গেল। চোখের সামনে এমন দৃশ্য দেখবে কল্পনাও করেনি সুমু। ভিডিওতে দেখলেও লজ্জায় চোখ সরিয়ে নিত সুমু, কিন্তু আজ লজ্জায় মরি মরি অবস্থা সুমুর। চোখের সামনে তার খান সাহেব শুধু একটা টাওয়াল পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। ফর্সা পিঠের ওপর বিন্দু বিন্দু পানি মুক্তদানার মতন চিকচিক করছে। চুলগুলো কপালের ওপর লেপ্টে আছে, তা দিয়ে চুয়ে চুয়ে পানি পড়ছে। কতটা স্নিগ্ধ লাগছে দেখতে। পেশিবহুল হাতগুলো ফুলে আছে। আমাকে পর্যবেক্ষণ করা হয়ে গেলে আসতে পারো, আর যদি না হয়ে থাকে তাহলে সামনে এসো, বাকিটাও খুলে দিচ্ছি। ভালো করে পর্যবেক্ষণ করো। হঠাৎ শেহরাজের কণ্ঠে ধ্যান ভাঙল সুমুর। লজ্জায় আর তাকিয়ে থাকতে পারল না। চোখ নামিয়ে নিয়ে অবাক হয়ে বলল, বাকিটাও খুলে দেবেন মানে? ইস, শেহরাজ আয়নার মধ্যে দিয়ে সুমুর লজ্জা পাওয়া মুখটা দেখল। ঠোঁটে দুষ্টু হাসি ঝুলিয়ে বলল, আমি জানতাম তোমার মোটা মাথায় আমার এমন সহজ কথাটা ঢুকবে না, তাই বলছি আমার সামনে এসো, খুলে দিয়ে তোমাকে বোঝাচ্ছি যে আমি বাকিটা বলতে কি বুঝিয়েছি। এই মুহূর্তে সুমুর মনে হচ্ছে কথাটা শোনার সাথে সাথে জমিন ফেটে চৌচুর হয়ে গেল না কেন। তাহলে সুমু মাটির নিচে গিয়ে নিজেকে লুকাতো। কি লজ্জা! এই খান সাহেবটা এত অসভ্য। আগে জানলে কোনোদিনও ওনার সামনে আসতাম না। কথাগুলো মনে মনে ভেবে ছুটে রুম থেকে বেরিয়ে গেল সুমু। শেহরাজ সুমুর যাওয়ার পানে তাকিয়ে হেসে বলল, এই অসময়ের চা খাওয়ার কারণ তুমি কি কোনো দিনও বুঝবে না সুইটার? তোমাকে এক পলক আলাদাভাবে দেখার পিপাসা এই চায়ের মাধ্যমে মেটে আমার। সন্ধ্যায় ড্রয়িং রুমে সকলে উপস্থিত। আনোয়ার সাহেব, রিসাত সাহেব, শামীম সাহেব, ইফতিয়াক সাহেব, নয়ন সকলে সোফায় বসে খোঁজ গল্পে মজেছে। মিনা বেগম, হাসি বেগম, খুশি বেগম সবার জন্য চা নাস্তা বানাচ্ছেন। সুমরা সকলে মায়েশার রুমে আড্ডা দিচ্ছে। শেহরাজরা সকলে নিচে নেমে এলো। হাতে সকলে শপিং ব্যাগ। রাহিন সাইফকে বলল, ওই রাইফ, যা তো বাকি সবাইকে ডেকে নিয়ে আয়। সাইফ দৌড়ে চলে গেল সুমুদের ডাকতে। সুমুরা আড্ডায় মেতেছে। তাদের টপিক ঘুরতে যাওয়া নিয়ে। সকালে সকলে মিলে ঠিক করেছে কক্সবাজার যাবে। রাইফ রুমে এসে বলল, আপুরা, তোমরা সকলে নিচে চলো, রাইহিন ভাইয়া ডাকছে।
রাহিন ভাইয়া ও তার সব ফ্রেন্ডদের হাতেই শপিং ব্যাগ। মনে হয় সকলকে গিফট দেবে। চলো চলো, তাড়াতাড়ি নিচে চলো। কথাটা বলে রাইফ আবারও দৌড়ে চলে গেল। মায়েশারাও আর বসে থাকলো না, উঠে পা বাড়ালো ড্রয়িং রুমের উদ্দেশ্যে। সুমুকে বাদে সকলেই চলে যাচ্ছিল। সামিয়া সুমুকে বসে থাকতে দেখে বলল, সুমু আপু, তুমি বসে আছো কেন? নিচে যাবে না? সুমুর মনে পড়ে গেল দুপুরের কথা। সে বালিশে মাথা দিয়ে বলল, না রে, তোরা যা, আমার খুব ঘুম পাচ্ছে। মাইশা সুমুর কথা শুনে ভ্রু কুচকে তাকিয়ে বলল, ঘুম পাচ্ছে মানে? এই তো দিব্যি আমাদের সাথে আড্ডা দিলি, তখন তো তোর চোখে কোনো ঘুম ছিল না। যেই নিচে যাবার কথা শুনলি অমনি ঘুম পেয়ে গেল। ব্যাপারটা কি তোর বলতো? নিচে কেন যেতে চাইছিস না? সুমু বোকার মতন হেসে বলল, আসলে কি বলতো আপু, ঘুম আমার তখনও পাচ্ছিল, কিন্তু তোমাদের বুঝতে দেইনি। তখন আড্ডা দিচ্ছিলাম, তাই ঘুমটা দু চোখের কাছে খুব একটা পাত্তা পাইনি। এখন তো আড্ডাটা ভেঙে গেছে, আর ঘুমটাও সুযোগের অপেক্ষায় ছিল। আড্ডাটা ভেঙে যাওয়াতে ঘুমটাও পাত্তা পেয়ে গেল, আর দুই চোখে এসে ভর করলো। এখন আর কোনোভাবেই আমি এই ঘুমকে ফেরাতে পারবো না। তোমরা যাও। কথাগুলো বলে চোখ বন্ধ করলো সুমু। মাইশা খুব ভালো করেই বুঝতে পারছে এসব সুমুর নিচে না নামার বাহানা। মাইশার মাথায় একটি প্ল্যান আসলো। সে মুখে বলল, আচ্ছা চুমু, তাহলে তুই ঘুমা, আমরা যাই। মাইশা সকলকে নিয়ে রুমের বাইরে গেল, কিন্তু নিচে গেল না। সকলকে নিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে রইল। সুমু মাইশাদের চলে যেতে দেখে বিছানা থেকে লাফ দিয়ে উঠল, আর তখনই হুড়মুড়িয়ে মাইশারা রুমে ঢুকলো। নাজমিন বলল, সুমাপু, তুমি নাকি ঘুমাও? এটা তোমার ঘুম? বসে তাকিয়ে তাকিয়ে ঘুমাচ্ছ তুমি? সামিয়া বলল, আরে নাসমিন, বুঝিস না? আপু ট্রেন্ড বের করছে, নতুন স্টাইলে ঘুমানোর ট্রেন্ড। সামিয়ার কথা শুনে সকলে হেসে উঠল। মাইশা বলল, ঘুম না, ঘোড়ার ডিম পেয়েছে ওর। রাইসা বিরক্তি নিয়ে তাকিয়ে আছে সুমুর দিকে, মুখে বলল, এত ঢং করার কি মানে সুমু আপু? তোমার ঢং দেখলে বিরক্ত লাগে আমার। সবার কাছে ইম্পর্টেন্স পাওয়ার জন্য এসব ইচ্ছে করে করো তুমি, তাই না? ইফতিয়া বলল, ঠিক বলেছিস রাইসা, এই সবও ইচ্ছে করেই করে, যাতে সবাই ওকে দাম দেয়। যত সব নেকামো। রায়সা আর ইফতিয়ার কথা শুনে সকলের মুখের হাসি নিভে গেল। মাইশা ইফতিয়া আর রায়সাকে ধমকে বলে উঠল, এসব কি ধরনের ব্যবহার তোদের? কার সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? কোনো ম্যানার্স শিখিসনি, তাই না? রায়সা বোনের ধমকে আর কোনো কথাই বলল না। ইফতিয়া ভ্রুকুচকে বলল, সরি আপু, তবে এত ন্যাকামি দেখলে গা জ্বলে যায়, তাই তখন আর ম্যানার্স ঠিক থাকে না। সুমু হাসে ওদের দুজনের কথা শুনে, যেন ওদের দুজনের কথা শুনে খুব মজা লাগছে ওর। মুখে হাসি রেখে ইফতিয়ার উদ্দেশ্যে বলল, আমার ন্যাকামি দেখলে যদি তোর গা এতই চলে যায়, তাহলে দেখিস না আমার ন্যাকামি। আমি কি তোকে ইনভাইট করে নিয়ে আসি আমার ন্যাকামি দেখার জন্য? ইফতিয়া সুমুর দিকে তাকিয়ে বলল, শোন, চোখের সামনে ন্যাকামি করলে দাওয়াত দিয়ে আনতে হয় না। সুমু আবারও হেসে বলল, তাহলে রাখিস কেন তোর চোখ দুটো আমার দিকে? চোখ বন্ধ করে রাখতে পারিস না? আর রাইসা, তোর যখন এতই বিরক্ত লাগে, তাহলে তুইও তাকাস না আমার দিকে। তাহলে তো আর দেখতে হয় না আমার ঢং ন্যাকামি। আর শোন, ন্যাকামি ঢং মেয়েরাই তো করে, ছেলেরা না। আর আমি যেহেতু মেয়ে, আমি তো ন্যাকামি ঢং করবই। তোদের ইচ্ছা করলে তোরাও করতে পারিস। সুমুর কথা শুনে আর 1 মিনিটও দাঁড়ালো না ওরা। দুজনেই হনহন করে বেরিয়ে গেল রুম থেকে। ওরা দুজন বেরিয়ে যেতেই আবারও উচ্চস্বরে হেসে উঠল সুমুরা। মাইশা গিয়ে সুমুকে বেড থেকে টেনে নামালো। চারজনে চলে গেল ড্রয়িং রুমের উদ্দেশ্যে। ড্রয়িং রুমে অলরেডি সকলকে গিফট দেওয়া হয়ে গেছে। মাইশারা আসতেই ওদের গিফট দিল রাহিন। আনোয়ার সাহেব বারবার করে বলেছেন এসবের কোনো প্রয়োজন ছিল না। রাহিনের সব ফ্রেন্ডরা সকলের জন্য গিফট এনেছে। শেহরাজ পুরুষদের জন্য পাঞ্জাবি, মহিলাদের জন্য শাড়ি আর ছোটদের জন্য ড্রেস এনেছে। আয়ুব সকলকে জুতো গিফট করেছে। এইভাবে এক একজনে এক একটা জিনিস গিফট করেছে। শেহরাজ সবাইকে গিফট দিলেও সুমুকে দেয়নি। আয়ুব জিজ্ঞাসা করলেই বলেছে, সুমুর কথা আমার মনে ছিল না, অন্য একদিন ওর জন্য নিয়ে আসবো।
হাসি বেগম বারণ করেছে শেহরাজকে আর কিছু না কিনতে। আইবরা ঠোঁট টিপে হাসে। ওরা খুব ভালো করেই জানে শেহরাজ সবার জন্য গিফট আনতে ভুলে গেলেও সুমুর জন্য গিফট আনতে কিছুতেই ভুলবে না। সুমু অভিমান হয়েছে খুব। সে তো নিচে আসতেই চাইছিল না, মায়ের সাবুরায় জোর করে ওকে নিয়ে এলো। এখানে না আসলে এত বড় অপদস্থ হতে হতো না তাকে। উনি সকলের জন্য আনলো আর আমার কথাটাই ভুলে গেল। যাবে নাই বা কেন? আমি কে যে আমার কথা ওনাকে মনে রাখতেই হবে? কথাগুলো মনে মনে বলে মুখে বলল, আমার কিছু লাগবে না, আমার নতুন লাগবে না, আমার নতুন ড্রেস অনেক আছে। শেহরাজ সুমুর দিকে তাকিয়ে একবার দেখে নিল ওই অভিমান করা মুখটা। সুমুর মুখটা দেখে বড্ড হাসি পেল শেহরাজের। তবুও নিজেকে সংযত রেখে বলল, আঙ্কেল, আমি ওপরে যাচ্ছি ফ্রেশ হতে। আনোয়ার সাহেব শেহরাজের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ বাবা, যাও, ফ্রেশ হয়ে এসে ডিনার করে নাও, তারপর রুমে গিয়ে লাগেজ গুছিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। কাল সকাল সকাল বেরোতে হবে তো তোমাদের সকলকে। শেহরাজ মাথা নাড়িয়ে সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। আনোয়ার সাহেব সকলের উদ্দেশ্যে বললেন, সবাইকে রুমে গিয়ে লাগেজ গুছিয়ে নাও, কেউ আজ রাত জাগবা না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। আনোয়ার সাহেবের আদেশ হয়ে সকলে যার যার রুমে চলে গেল গিফট রেখে আসতে। রাইসা আর ইফতিয়া অনেক খুশি হয়েছে মনে মনে। শেহরাজ সুমুকে গিফট দেয়নি বলে দুজনে সুমুর সামনে দিয়ে হেসে যেতে যেতে ইফতিয়া বলল, এই রাইসা, জানিস এই ড্রেসটা আমার জীবনের সব থেকে প্রিয় ড্রেস। এটা আমি যত্ন করে তুলে রাখবো। কথাটা বলে ইফতিয়া শপিং ব্যাগের ওপর চুমু খেলো। রাইসা বলল, আমার ক্রাশ শেহরাজ খানের দেওয়া ড্রেস, আমি তো কাল কক্সবাজারে এটাই পরে যাব। এই ইফতিয়া আপু, কাল তুমি আমাকে অনেক পিক তুলে দিবে। আমি সেই সব পিক সোশ্যাল মিডিয়াতে আপলোড দেব। কতগুলো বলে দুজনেই হাসতে হাসতে ওপরে চলে গেল। সুমুকে দাঁড়িয়ে থাকতে দেখে আনোয়ার সাহেব সুমুর কাছে এসে মাথায় হাত রেখে বললেন, ছেলেটা অনেক বিজি মামুনি, তাই হয়তো ভুলে গেছে। তুমি মন খারাপ করো না, কক্সবাজার থেকে ঘুরে আসো, আমি তোমাকে নতুন ড্রেস কিনে দেব। সুমু আনোয়ার সাহেবের কথায় মুচকি এসে বলল, আমি মন খারাপ করিনি মামা, আমার সত্যিই নতুন ড্রেস লাগবে না। আনোয়ার সাহেব সুমুর কথা শুনে আলতো হেসে বললেন, তুমি অনেক লক্ষ্মী মেয়ে মামুনি, যাও খেয়ে শুয়ে পড়ো। আনোয়ার সাহেব চলে গেলেন। সুমু রান্নাঘরের দিকে যেতে নিচ্ছিল, তখনই সামনে এসে দাঁড়ালো লামিয়া। মুখে তার তৃপ্তির হাসি। মুখ দিয়ে চবর্গীয় শব্দ করে বলল, কিছু জ্বলছে মনে হচ্ছে। এই সুমু, তুমি কি পোড়া পোড়া একটা স্মেল পাচ্ছ না? আমি পাচ্ছি জানো। আমার কোনো দিনই পোড়া গন্ধ ভালো লাগতো না জানো, কিন্তু আজ এই তোমার মন পোড়া গন্ধটা আমার খুব ভালো লাগছে। ইচ্ছে করছে পারফিউম বানিয়ে রোজ ইউজ করি। তোমার জন্য খুবই কষ্ট হচ্ছে সুমু, যার জন্য তোমার এত বিদ্রোহ, সেই তোমার জন্য গিফট আনতে ভুলে গেল। ইটস নট ফেয়ার। তোমার খান সাহেব সত্যি তোমাকে ভুলে গেল, এরপরও বলবে সে তোমার খান সাহেব। সুমু লামিয়ার দিকে শীতল দৃষ্টিতে তাকালো, ঠোঁটে আলতো হাসি ঝুলিয়ে বলল, সুমুর ভালোবাসা এত সস্তা না যে সামান্য একটা গিফটের জন্য সেই ভালোবাসা শেষ হয়ে যাবে। যে সুমুর খান সাহেব ছিল আছে আর সারা জীবন থাকবে। লামিয়া মুহূর্তেই রেগে গেল। সুমুর দিকে চোখ রাঙিয়ে বলল, এরপরেও এত বড় কথা কোন মুখ দিয়ে বলো তুমি? এত বড় কথা বলার মুখ আছে তোমার? সুমুর আবারও হেসে বলল, যেই মুখ দিয়ে আগে বলতাম সেই মুখ দিয়েই বলছি। আর আমি মনে করি কিছু কিছু মানুষের সাথে কথা বলা, তর্ক করা, প্রতিযোগিতা করাটাও লজ্জার ব্যাপার। লামিয়ার দিকে আঙুল তাক করে আবারও বলল, যেমন তুমি, ইউ নো হোয়াট লামিয়া, মূর্খের সাথে তর্ক করাটা বোকামি। তাই আমি তোমার মতো মূর্খের সাথে তর্কে যেতে চাই না। কথাগুলো বলে চলে যাচ্ছিল সুমু। পেছন থেকে লামিয়া বলল, তুমি অনেক অহংকারী একটা মেয়ে সুমু। লামিয়ার কথাটাই সুমু দাঁড়িয়ে বলল। ঘুরে তাকালো লামিয়ার দিকে, ঠোঁটে হাসি রেখে বলল, শেহরাজ খানের মতো একটা মানুষকে ভালোবাসি। একটু অহংকারী না হলে চলবে বলো? খান সাহেবকে ভালোবাসাটাই আমার অহংকার।
কথাগুলো বলে রান্নাঘরে চলে গেল সুমু। লামিয়া দাঁড়িয়ে রাগে ফুঁসছে, বিড়বিড়িয়ে বলল, তোমার এই অহংকার যদি আমি ভেঙে গুঁড়িয়ে দিতে না পারি তাহলে আমার নাম লামিয়া চৌধুরী না। সকলে ডিনার শেষ করে লাগেজ গুছাতে চলে গেছে। সুমুর মন একটু খারাপ। সকলকে যোগ্য জবাব দিলেও দিন শেষে আমি তো মানুষ, আমার খারাপ লাগে তো, কষ্ট হয় তো। কথাটাগুলো ভাবছে আর লাগেজ প্যাক করছে সুমু। যাবার বিন্দু মাত্র ইচ্ছে নেই, তবুও যাচ্ছে। কারণ অতগুলো শাকচুনির মাঝে তার সাদাসিধে নিষ্পাপ খান সাহেবকে ছেড়ে দিতে পারে না সুমু। লাগেজ প্যাক করছে আর ফোনের দিকে বারবার তাকাচ্ছে সুমু। ঘড়ির কাঁটায় রাত 10টা। সন্ধ্যা থেকে এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত মানুষটা টেস্ট করেনি সুমুকে। সুমু অপেক্ষা করেছে তার মেসেজের। হঠাৎ ফোনে টং করে শব্দ হলো। খুশিতে চকচক করে উঠল সুমুর মুখ। মেসেজটা আর পড়ে দেখার প্রয়োজন মনে করলো না সুমু। ফোনটা হাতে নিয়ে দৌড়ে চলে গেল রান্নাঘরে। বেশি করে দুধ দিয়ে দারুণ 1 কাপ চা বানালো সুমু। চায়ের কাপটা হাতে নিয়ে ছুটলো কাঙ্ক্ষিত রুমটার সামনে। শেহরাজের পারমিশন পেয়ে রুমে ঢুকলো সুমু। চায়ের কাপটা টেবিলের উপর রেখে চলে আসতে নিল। তখনই শেহরাজ ডাক দিল, সুমু। পা থমকে গেল সুমুর। মুখ দিয়ে অস্পষ্ট বলল। শেহরাজ ডিভান থেকে উঠে দাঁড়ালো। আলমারি থেকে একটা প্যাকেট বের করে সুমুর পিছে এসে দাঁড়ালো। প্যাকেটটা সুমুর সামনে বাড়িয়ে দিয়ে বলল, দিস ইজ ফর ইউ সুমু। সুমু প্যাকেটটা না নিয়েই ঘুরে দাঁড়ালো। তাকিয়ে রইল তার খান সাহেবের দিকে। শেহরাজ চোখ দিয়ে ইশারা করলো প্যাকেটটার দিকে। ইশারার সাথে সুমু তাকালো প্যাকেটটার দিকে। আনমনেই হাতটা বাড়িয়ে প্যাকেটটা হাতে নিল। মাথা নিচু করে প্যাকেটটার দিকে তাকিয়ে রইল। শেহরাজ বুঝতে পারল সুমু নিজের মধ্যে নেই। হাত দিয়ে তুড়ি মারল সুমুর মুখের সামনে। হুঁশ ফিরল সুমুর। একবার প্যাকেটটার দিকে তো একবার শেহরাজের দিকে তাকালো। শেহরাজ এখনো সুমুর দিকে তাকিয়ে আছে, অপেক্ষা করছে সুমুর প্রশ্নের। শেহরাজের অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে সুমু প্রশ্ন করলো, আপনি আমার জন্য গিফট এনেছেন, তাহলে তখন সবার সামনে কেন দেননি? শেহরাজ 2 হাত প্যান্টের পকেটে গুজে দাঁড়ালো। ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে বলল, কারণ তুমি স্পেশাল। সুমু এমন উত্তরের আশা কল্পনাতেও করেনি। অবাক হয়ে তাকিয়ে রইল শেহরাজের দিকে। শেহরাজ সুমুর অবাক হওয়া মুখের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। কোরামাতে নিজের হাসিটাকে চেপে বলল, মুখে মশা ঢুকে যাবে তো সুমু। সুমু চটজলদি মাথা নামিয়ে বলল, স্পেশাল? খুব স্পেশাল। কিন্তু কেন? কারণ তুমি আমাকে রোজ খুব ভালো চা কফি বানিয়ে দাও। আমার খেয়াল রাখো, যখনই বলি তখনই রুমে চা কফি খাবার নিয়ে আসো। তাহলে কি তুমি আমার কাছে স্পেশাল নও বলো? সুমু ভ্রুকুচকে তাকিয়ে আছে তার খান সাহেবের দিকে। মানুষটার একটা কথায় কতটা আশা দেখলো সে। কিন্তু এ কি উত্তর দিল উনি? এই সবের জন্য আমি তার কাছে স্পেশাল? হ্যাঁ ঠিকই তো। তাছাড়া আর কি, অন্য কোনো ভাবে আমি কেন তার স্পেশাল হব? চা কফির দিক দিয়ে স্পেশাল হতে পেরেছি, এটাই অনেক। মনে মনে কথাগুলো ভেবে মুখে বলল, আচ্ছা। কেন সুমু, তুমি কি ভেবেছিলে? না কিছু না। গিফটের জন্য আপনাকে ধন্যবাদ। আমি তাহলে এখন রুমে যাই। শেহরাজ চায়ের কাপে চুমুক দিয়ে বলল, যাও। আর ড্রেসটা পছন্দ হয়েছে কিনা জানিও। আচ্ছা বলে চলে গেল সুমু। তার খান সাহেব তাকে ভোলেনি। মনে মনে ঠিকই তার জন্য গিফট এনেছে। কথাটা বিড়বিড়িয়ে বলে রুমে গিয়ে খুশি মনে গিফটটা দেখলো সুমু। একটা সুন্দর গর্জিয়াস কালো শাড়ি, তার সাথে ম্যাচিং অর্নামেন্টস। সুমু সবকিছু দেখে খুব অবাক হলো। শাড়িটা চোখ ধাঁধানো সুন্দর। যে কেউ দেখলে শাড়িটার প্রেমে পড়ে যাবে। ঠিক যেমন যে কোনো মেয়ে ওনাকে দেখলে প্রেমে পড়ে যাবে, ঠিক তেমনি যে কোনো মেয়ে ওনার দেওয়া এই শাড়িটা দেখলে এই শাড়িটার প্রেমে পড়ে যাবে। শাড়িটা ঠিক খান সাহেবের মতোই সুন্দর। মানুষটা দেখতে যতটা সুন্দর, মানুষটার পছন্দটাও ঠিক ততটাই সুন্দর। সুমু শাড়িটা গায়ের ওপর দিয়ে আয়নায় একবার দেখে নিল নিজেকে। বলিউড নায়িকা ভেবে আয়নার সামনে অ্যাক্টিং করতে লাগলো। তারপর ফোনটা হাতে নিয়ে মেসেজ করলো কাঙ্ক্ষিত মানুষটাকে। ইফতিয়া আর খুশি বেগম রুমে বসে আছে। ইফতিয়া খুশিতে উন্মাদ হয়ে আছে, বারবার শেহরাজের দেওয়া ড্রেসটা দেখছে। খুশি বেগম মেয়ের কর্মে বিরক্ত হয়ে বললেন, একটা সাধারণ ড্রেস এতবার করে দেখার কি আছে?
ইফতিয়া আয়নাতে তাকিয়ে বলল, এটা সাধারণ ড্রেস না আম্মু, এটা আমার লাইফের সব থেকে প্রিয় ড্রেস। আম্মু তুমি দেখলে শেহরাজ আর সুমুকে কিভাবে সবার সামনে অপমান করলো? খুশি বেগম প্রকুশকে তাকালো মেয়ের দিকে, বললেন, অপমান? হ্যাঁ আম্মু, অপমান। দেখলে না কেমন সবার জন্য গিফট আনলো, শুধু সুমু বাদে। খুশি বেগম মেয়ের বোকা বোকা কথা শুনে রেগে গেলেন, দাঁতে দাঁত চেপে বললেন, বোকামিটা কম করে মাথাটা একটু খাটা। তুই শিওর হলি কি করে শেহরাজ সুমুর জন্য কিছু আনেনি? ইফতিয়া আয়না থেকে চোখ সরিয়ে নিজের মায়ের দিকে তাকালো, কথাটা না বোঝার ভঙ্গিতে বলল, মানে তুমি কি বলতে চাইছো আম্মু? খুশি বেগম মেয়েকে ডেকে পাশে বসালেন, মেয়ের মুখের দিকে তাকিয়ে বললেন, তুই বোকা ইফতিয়া, তাই শেহরাজের মতো চতুর ছেলের চালাকি ধরতে পারিসনি। তোর ভুল ধারণা যে শেহরাজ সুমুকে কিছু দেয়নি। দেখ, হয়তো আলাদাভাবে অবশ্যই কিছু দিয়েছে, আর সেই জিনিসটা হয়তো তোদের দেওয়া জিনিসের থেকেও এক্সপেন্সিভ। ইফতিয়া খুশি বেগমের দিকে ডাব ডাব করে তাকিয়ে আছে, মুখে রা পর্যন্ত কাটল না সে। খুশি বেগম আবারও বললেন, কক্সবাজারে থাকাকালীন ওদের দুজনের দিকে 24 ঘন্টা নজর রাখবি, আর সব আপডেট টাইম টু টাইম আমাকে দিবি। ভোরের আলো এখনো ফোটেনি, চারপাশ কুয়াশায় ঢেকে আছে। সকলে উঠে রেডি হয়ে গেছে, সবাই কাল শেহরাজের দেওয়া ড্রেস পরেছে। সকলে অলরেডি ড্রয়িং রুমে চলে এসেছে। মিনা বেগমরা সকলের জন্য নাস্তা বানাচ্ছে। না খাইয়ে কাউকে ছাড়বে না তারা। বাড়ির বড়রা কেউ যাবে না। আনোয়ার সাহেব বলেছেন ছোটদের আনন্দের মধ্যে তারা ঢুকতে চায় না, আর তাছাড়া সবাই চলে গেলে বাড়ি ফাঁকা হয়ে যাবে, তাই বড়রা কেউ যাবে না। সকলে মিলে ঠিক করেছে গাড়িতে না বাসে যাবে। আনোয়ার সাহেব প্লেনের টিকিট কেটে দিতে চেয়েছিলেন, কিন্তু কেউ রাজি হয়নি। সকলে মিলে ঠিক করেছে বাসে নাচ গান আনন্দ করতে করতে যাবে। হাসি বেগম সকলের জন্য খাবার প্যাক করেছে, সাথে দিয়ে দেবেন বলে। খুশি বেগম নিজেই দুই মেয়েকে বারবার বলেছে ওখানে গিয়ে যাতে সাবধানে থাকে। সকলে নিচে নেমে এসেছে, সুমু এখনো আসেনি। রাহিনরা সকলে হালকা নাস্তা করে বাসের কাছে দাঁড়িয়ে আছে। সুমু মাত্র নিচে নেমে এলো, পরনে তার গোলাপি কালারের চুড়িদারের ওপরে গরম শীতের কাপড়। শেহরাজের দেওয়া শাড়িটা পরেনি সে। শাড়িটা পরলে বাড়ির সবার প্রশ্নের মুখোমুখি হতে হবে তাকে, তাই শাড়িটা অন্য একদিন পরবে বলে ঠিক করেছে। নিচে এসে হালকা নাস্তা করে বমির ওষুধ খেয়ে নিল সে। বাস সুমুর একদম পছন্দ হয় না। হাসি বেগম আর শামীম সাহেব দুই মেয়েকে কাছে ডেকে আদর করলো, সাবধানে থাকার কথা বলল। সকলে একসাথে বাড়ির বাইরে এলো। বাড়ির বড়দের থেকে বিদায় নিয়ে সকলে উঠে পড়লো বাসে। এক পাশে সব ছেলেরা আর এক পাশে সব মেয়েরা বসেছে। শুধু মায়েশা আর নয়ন একসাথে বসেছে। শেহরাজ আর আয়ুব একসাথে বসেছে। শেহরাজ যেখানে বসেছে সেখান থেকে সুমুকে স্পষ্ট দেখা যায়। গাড়ি ছাড়লো ভোর 5টা বাজে। আনোয়ার সাহেব ড্রাইভারকে বারবার বলেছেন সাবধানে গাড়ি ড্রাইভ করতে। গাড়ি ছাড়তে না ছাড়তে সকলের গান বাজনা শুরু হয়ে গেল। শেহরাজ তার প্রেয়সীকে দেখছে, যে এখন ঠোঁটে মুচকি হাসি রেখে সকলের হুল্লোড় উপভোগ করছে। সকলে কাশ্মীরি গানে তালে তাল মিলিয়ে গান গাইছে। আয়ুব, রাহিন, সারবাস মাঝে মাঝে দাঁড়িয়ে ডান্স করছে। গাড়ি চলছে নিজ গতিতে, পুরো বাসে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। কক্সবাজার পৌঁছতে পৌঁছতে রাত 9টা বেজে গেল। 15 ঘন্টা 28 মিনিটের রাস্তায় ওদের লেগেছে 17 ঘন্টা। রাস্তা অনেকবার বাস থামিয়ে সকলে এটা ওটা খেয়েছে, ওয়াশরুমে গিয়েছে। আয়ুব ভালো ভিউ পেলে গাড়ি থামিয়ে ভিডিও শ্যুট করেছে। এইভাবে আরও 1 ঘন্টা 30 মিনিট নষ্ট করেছে। সকলে খুব টায়ার্ড। আগে থেকে এই রিসর্ট বুক করে রাখার জন্য কারো খুব একটা অসুবিধা হয়নি। আজ আর কেউ বের হবে না। সকলে ফ্রেশ হয়ে খেয়ে রেস্ট নিতে চলে গেল। কাল ভোরে উঠে সকলে সূর্যোদয় দেখতে যাবে বলে ঠিক করেছে। দুপুর পর্যন্ত সমুদ্র পাড়েই কাটাবে বলে ঠিক করেছে। অন্ধকার থাকতে সকলে ঘুম থেকে উঠেছে। শীতে সবাই ঠকঠক করে কাঁপছে, তারপরেও সবাই সূর্যোদয় দেখতে যাবে। সকলে রেডি হচ্ছে। সুমু ঠিক করেছে আজ শাড়িটা পরবে। শাড়িটা একা একাই পরে নিল সে, কিন্তু কুচি ম্যানেজ করতে পারছে না। সামিয়া আর নাজমিন হেল্প করলো কুচি ধরতে। সামিয়া আর নাজমিন অনেকবার প্রশ্ন করেছে শাড়িটার ব্যাপারে, সুমু বলেনি, তাই দুজনেও কুচি ধরতে চায়নি। সুমু সবটা বলার পরে কুচি ধরে দিয়েছে। সুমু ওদের দুজনকে খুব বিশ্বাস করে, তাই নির্দ্বিধায় বলেছে ওদের। শাড়িটা পরে হালকা সেজে শাড়ির ওপর লেডিস হুডি পরে নিল সুমু। বেরিয়ে পড়লো রুম থেকে।
সকলে রিসর্টের বাইরে দাঁড়িয়েছিল। সুমুকে দেখে সকলে অবাক। শেহরাজের নিঃশ্বাস আটকে গেছে, চোখের পলক পড়ছে না। সকলকে তাকিয়ে থাকতে দেখে সুমু লজ্জায় মুখ নামিয়ে নিল। আয়ুব শেহরাজের কানের কাছে গিয়ে বলল, মেয়েরা হট হলে ছেলেরা চলে যায়, তুই তো দেখছি জমে গেছিস। শেহরাজ বিরক্তির চোখে আয়ুবের দিকে তাকিয়ে বলল, গরমে জমে গেছে আয়ুবা। কথাটা বলে আবারও সুমুর দিকে তাকালো। আয়ুব ঠোঁট টিপে হেসে বলল, আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে। আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা, যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি, তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। আর তাকাস না ভাই, মেয়েটা লজ্জায় মরে যাচ্ছে। শেহরাজ আনমনেই বলল, আর ও যে প্রতিনিয়ত আমাকে একটু একটু করে খুন করছে, সেটা তোদের চোখে পড়ছে না? আয়ুব শেহরাজের চোখের সামনে হাত রাখলো। শেহরাজ বিরক্তির সাথে আয়ুবের দিকে তাকিয়ে বলল, বিরক্ত করিস না, দেখতে দে। আয়ুব হেসে বলল, আমি তোকে খুন হবার হাত থেকে বাঁচাচ্ছি। শেহরাজ আর কিছু না বলে চলে গেল গাড়ির কাছে। সকলে মিলে সুমুকে প্রশ্ন করলো, এত সুন্দর শাড়ি কবে কিনলো? সুমু বলল, বাসা থেকে আসার সময় কিনে এনেছিলাম, পরিনি আগে। সুমুর মিথ্যা শুনে শেহরাজ আলতো হাসলো। সকলে মিলে চলে গেল সমুদ্রের উদ্দেশ্যে। সকলে সমুদ্র পাড়ে নেমে দাঁড়িয়েছে। সূর্যোদয় দেখবে সবাই। চারপাশে এখনো কুয়াশার আবরণ। প্রায় 10 মিনিটের মধ্যে সূর্যের দেখা মিলল। সুমুর চোখ চিকচিক করছে, অবাক হয়ে তাকিয়ে রইল। প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য! সকলে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। সকলে যখন সূর্যোদয় দেখতে ব্যস্ত, তখন শেহরাজ তার প্রিয়সীকে দেখতে ব্যস্ত। আস্তে আস্তে বেলা বাড়ল। সকলে সি ফুড খেল। এখন সকলের হাতে ডাবের পানি। রাহিনরা ঠিক করেছে পানিতে নামবে। ছেলেরা একপাশে আর মেয়েরা একপাশে নামলো। শেহরাজ সুমুকে টেক্সট করে বারণ করেছে পানিতে নামতে। সুমু বুঝতে পারল না সকলে নেমেছে, সুমু নামলে কি প্রবলেম। হঠাৎ সুমুর খেয়াল হলো পরনের শাড়িটা পাতলা, তা হয়তো খান সাহেব নামতে বারণ করেছে। সারবাজ ভিডিও ক্লিপ নিচ্ছে। শেহরাজের ফোনে কল এসেছে। পকেট থেকে ফোন বের করে দেখলো স্যান্ডির কল। ফোনটা রিসিভ করতে সাইডে গেল। সুমু ও সুযোগ পেল। শেহরাজের দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, সরি খান সাহেব, আপনার কথার অবাধ্য হলাম। সমুদ্রের পাড়ে এসে পানিতে নামার লোভটা সামলাতে পারলাম না। আমি অল্প ভিজবো খান সাহেব, শাড়িটাকে সামলে নিব আমি। কথাগুলো বলে পানিতে নামলো। শেহরাজ ফোনে অফিসের ব্যাপারে কথা বলছে। হঠাৎ কারো চিৎকারে শেহরাজ ঘুরে তাকালো পানির দিকে। দুনিয়া অন্ধকার হয়ে গেল শেহরাজের। চারপাশ শুনশান হয়ে গেল তার। চোখের সামনে তার প্রেয়সী ভেসে যাচ্ছে। মাইশা, নাজমি, সামিয়া, রাইফ চিৎকার করে কাঁদছে। আইবরা অলরেডি সুমুর কাছে পৌঁছানোর চেষ্টা করছে। শেহরাজের হাত থেকে ফোনটা পড়ে গেল। আর 1 মিনিটও না দাঁড়িয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ল। সকলকে ছাড়িয়ে এগিয়ে গেল শেহরাজ। সুমু বাঁচার জন্য অনেক চেষ্টা করছে। সুমু সাঁতার জানা মেয়ে, তাই এখনো টিকে আছে, ডুবে যায়নি। কিন্তু শাড়ি তার হাত পা পেঁচিয়ে ধরেছে। সুমুর চোখের সামনে তার মা, বাবা, বোন, সমস্ত প্রিয় মানুষদের চেহারা ভেসে আসলো। সবশেষে তার খান সাহেবের মুখটা ভেসে আসলো। মুচকি আসলো সুমু। তার আয়ু হয়তো এইটুকুই ছিল, কিন্তু সুমু যে বাঁচতে চায়। কিন্তু কিভাবে? আল্লাহর ডাক এসে গেছে। সুমুকে হয়তো এবার যেতে হবে। সুমুর হয়তো আর তার খান সাহেবকে দেখা হলো না। কিন্তু এখন সুমুর জীবনে কোনো আফসোস নেই। তার জীবনের সব থেকে বড় ইচ্ছে আল্লাহ পূরণ করে দিয়েছে। সে তার খান সাহেবকে সামনে থেকে দেখতে পেয়েছে। আর কি চাই সুমুর? কিছুই না। এবার সুমু শান্তিতে চোখ বন্ধ করতে পারবে। আমি আপনাকে অনেক ভালোবাসি খান সাহেব, কিন্তু কখনো বলা হলো না আপনাকে। হয়তো নিয়তি চাইনি আপনি কথাটা জানুন। শেষবারের মতো প্রিয় মা বাবার মুখটা দেখতে পারলাম না। ছোট বোনটাকে জড়িয়ে ধরতে পারলাম না। এত অবশেষের মধ্যে আজ সুমুর মুখে তৃপ্তির হাসি। আর কত যুদ্ধ করবে সে এইবার। সে হাঁপিয়ে উঠেছে। অস্পষ্ট চোখে দেখলেও কেউ একজন পাগলের মতন অতি নিকট এগিয়ে এসেছে সুমুর। মুখটা ভালো করে দেখার আগে চোখ বন্ধ হলো সুমুর। পানির ওপরে থাকা হাত দুটো আস্তে আস্তে তলিয়ে যেতে লাগলো, ডুবে যেতে লাগলো সমুদ্রের অতলে। কথায় আছে, মারে আল্লাহ রাখে কে, তেমনি রাখে আল্লাহ মারে কে।
ঘড়ির কাঁটায় সময় দুপুর 2টো। মাথার ওপর সূর্যের তেজটা রোজকারের থেকে আজকে একটু বেশি। চারপাশ নীরব হয়ে গেছে। সকলে চাতক পাখির মতো নীরবে সামনে তাকিয়ে আছে। সেহরা সুমুকে পাজা কোলে করে নিয়ে এগিয়ে আসছে। সুমুর 2 হাত আর মাথা ঝুলে আছে। শাড়িটা ভিজে গায়ের সাথে লেপটে গেছে, যার ফলে শরীরের প্রতিটা ভাঁজ দৃশ্যমান। সুমু চেতনা হারিয়েছে। সকলে এগিয়ে গেল ওদের দিকে। সেহরাজ তীরে বালুর ওপর সুমুকে শুইয়ে দিল। নিজের শরীর থেকে জ্যাকেট খুলে সুমুর শরীর ঢেকে দিল, চারপাশে সকলে ভিড় জমিয়েছে ওদের দুজনকে দেখতে। নাজমিন আর সামিয়া এখনো কেঁদেই যাচ্ছে। সেহরাজ ওদের দুজনকে কাঁদতে দেখে কিছুই বলে না। সেও তো আপন মানুষকে হারিয়ে ফেলার ভয় কিছুক্ষণ আগেও খুব ভালো করে টের পেয়েছে। সুমুর হাত পা অস্বাভাবিক মাত্রায় ঠান্ডা হয়ে গেছে। ফর্সা মুখ ঠান্ডায় ফ্যাকাশে হয়ে গেছে। সামিয়া আর নাজমিন কাঁদছে আর সুমুর হাত পা ডলে গরম করার চেষ্টা করছে। সেহরাজের ব্যক্তিত্ব বলছে তার কথা অমান্য করার জন্য এক্ষুনি এই অচেতন অবস্থায় সুমুকে তুলে এক আছাড় মারতে, আর প্রেমিক সত্তা বলছে বুকের সাথে জড়িয়ে নিয়ে আদর করে দিতে। সেহরাজের প্রেমিক সত্তা আর ব্যক্তিত্বের মাঝে বিদ্রোহ শুরু হয়েছে। সেহরাজ মনে মনে বলল, যেই ব্যক্তিত্ব সেহরাজ খানের কলিজাকে আঘাত করতে পারে সেই ব্যক্তিত্ব সেহরাজ খানের কোনো প্রয়োজন নেই। আজ সেহরাজের প্রেমিক সত্তার কাছে তার ব্যক্তিত্ব হেরে গেল। ভাবনা থেকে বেরিয়ে সেহরাজ সুমুর নিঃশ্বাস আর পালস রেট চেক করলো। সুমু অচেতন হয়ে আছে, পানি খেয়েছে প্রচুর। সেহরাজ সুমুর মাথাটা কাত করে দিয়ে বলল, ওর পেট থেকে পানি বের করতে হবে। নাজমিন, তুমি ওর পেটে চাপ দাও। সেহরাজের আদেশ পেয়ে নাজমিন সুমুর পেটে চাপ দিল। গলগল করে পানি বের হলো সুমুর পেট থেকে, কিন্তু চেতনা ফিরল না। সেহরাজ সুমুর মুখের দিকে তাকিয়ে আবারও বলল, ওকে সিপিআর দিতে হবে। সামিয়ার দিকে তাকিয়ে বলল, সামিয়া, তুমি ওর বুকের মাঝখানে এক হাতের উপরে আরেক হাত রেখে 30 বার চাপ দাও। সামিয়া সেহরাজের আদেশ মতন কাজ করো। সেহরাজ আবারও বলল, আর একটা কাজ করতে হবে তোমাকে, সুমুর মাউথ টু মাউথ রেসপিরেশন দিতে হবে। কথাটা শুনে সেহরাজের বন্ধুরা ছাড়া সকলে অস্বস্তিতে পড়ে গেল। সামিয়াকে রেসপিরেশন না দিতে দেখে সেহরাজ একটু থমকে গেল। কি হলো, দাও। সামিয়া আমতা আমতা করে বলল, কিন্তু ভাইয়া। সেহরাজ সামিয়ার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তো কি? সামিয়া মাথা নিচু করে বসে রইল। সেহরাজ একে একে সবার দিকে তাকালো। সবারই একই অবস্থা। কথাটা শুনে মনে হচ্ছে সকলে খুব লজ্জা পেয়েছে, শুধু তার ফ্রেন্ডগুলো ছাড়া। সেহরাজের খুব রাগ হলো। রাগে ধমকের স্বরে বলল, গেট আউট অফ মাই সাইট। সকলের ধমকে কেঁপে উঠল, কিন্তু কেউ সরে গেল না। সেহরাজ আবারও গর্জে উঠে বলল, কি হলো, কথা কানে যায়নি কারো? আমি বলেছি আমার চোখের সামনে থেকে সকলে দূর হও। এবার সকলে ভয়ে কিছুটা পিছিয়ে গিয়ে দাঁড়ালো। সেহরাজ সকলের উদ্দেশ্যে বলল, একজন মানুষের জীবন বাঁচাতে গিয়ে যাদের লজ্জার কথা ভাবতে হয়, অস্থিতে পড়তে হয়, বারবার এটা ভাবতে হয় যে কাজটা আমি করব কিনা, সেসব মানুষদের সেহরাজ খান নিজের চোখের সামনে দেখতে চায় না। কথাটা বলে সেহরাজ সমুদ্র দিকে তাকালো। মনে মনে বলল, সরি সুইটহার্ট, এইভাবে আমি তোমাকে ছুঁতে চাইনি। আমি চেয়েছিলাম তোমাকে পুরোপুরি আমার নামে লিখে নিয়ে তারপর স্পর্শ করতে। চেতনা ফেরার পর তুমি সবটা জানতে পারলে হয়তো অস্বস্তিতে পড়বে। আমি তোমাকে অস্বস্তিতে ফেলতে চাইনি, কিন্তু এখন আমার কাছে তোমার জীবনের চাইতে মূল্যবান আর কিছুই না। আই এম সরি সুইটহার্ট। কথাগুলো মনে মনে আওড়িয়ে সেহরাজ ঝুঁকে সুমুর ওষ্ঠের সাথে তার ওষ্ঠ আলতো করে ছুঁয়ে রেসপিরেশন দিল। উপস্থিত সকলে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। শুধু সেহরাজের বন্ধুগুলো নর্মালি নিল ব্যাপারটা। ইফতিয়ার, রায়শা, লামিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। রাগে ওদের গা চলছে। সেহরাজ সুমুর ওষ্ঠে ওষ্ঠ মেলাবে এমনটা কেউ কল্পনা করেনি। 3 বার রেসপিরেশন দিয়ে সরে এলো সেহরাজ। বিড়বিড়িয়ে বলল, অ্যাগেইন সরি সুইটহার্ট। কথাটা সুমু শুনল কিনা কে জানে। পিটপিট করে চোখ মেলে তাকালো। সুমুর সাথে সেহরাজের জীবনটাও হয়তো এতক্ষণে নতুন করে ফিরে এলো। ভারী একটা দীর্ঘশ্বাস ছাড়ল সেহরাজ। আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তাকে হাজার কোটি শুকরিয়া জানালো সে। সুমুর দিকে তাকালো, ঘাড়ে নিচে হাত দিয়ে সুমুকে উঠে বসালো। সুমুকে তাকাতে থেকে সকলে ছুটতে এলো সুমুর কাছে। সেহরাজ এখন আর বাধা দিল না। সামিয়া, নাজমিন সুমুকে জড়িয়ে ধরে কেঁদে দিল। মাইশা সুমুর মাথায় হাত বুলিয়ে দিল। সেহরাজ সকলের উদ্দেশ্যে বলল, ও এখন ঠিক আছে, মরা কান্না না কেঁদে সরো।
ওকে রিসর্টে নিয়ে যেতে হবে। রাহিন, তুই এখানে ডাক্তারের নাম্বার ম্যানেজ করে ফোন দিয়ে রিসর্টে আসতে বল। কথাগুলো বলে সুমুকে পাজা কোলে তুলে নিল। সুমু চোখ বন্ধ করে আছে, অনেক দুর্বল সে। সুমুকে কোলে নিয়ে শেহরাজ আবারও একবার সমুদ্রের পানির দিকে তাকালো। নিজের সব থেকে পছন্দের জিনিস সমুদ্র। মনে মনে সমুদ্রকে তার সমুর জন্য অভিশপ্ত ঘোষণা করলো। সমুদ্র থেকে চোখ সরিয়ে আইবদের বলল, সবাইকে নিয়ে রিসর্ট পৌঁছে, আমি সুমুকে নিয়ে যাচ্ছি। প্রায় 10 মিনিটের মধ্যেই রিসর্টে পৌঁছে গেল সবাই। সেহরাজ সুমুকে নিয়ে সমুদ্রের রুমে শুয়ে দিল। মায়েশারা সকলে উপস্থিত হয়েছে রুমে। শেহরাজ মায়েশাকে বলল, তুমি কি ওকে শাড়িটা চেঞ্জ করে দিতে পারবে, নাকি তাতেও তোমাদের অস্বস্তি হবে? মায়েশা অপরাধীদের ন্যায় তাকালো শেহরাজের দিকে। মনে মনে খুব অনুতপ্ত সে। সামিয়া আর নাজবিন অনুতপ্ত হয়ে মাথা নিচু করে রাখলো। মায়েশা বলল, আমি এখনই দিচ্ছি ভাইয়া। ওকে চেঞ্জ করে দিয়ে তোমরাও চেঞ্জ করে নাও। মায়েশা সম্মতির সাথে মাথা নাড়িয়ে বলল, আচ্ছা ভাইয়া। শেহরাজ রুম থেকে বেরিয়ে চলে গেল। মায়েশাকে সামিয়া আর নাজবিন মিলে হেল্প করলো। শেহরাজ রাহিনদের কাছে গেল। 2 হাত পকেটে গুজে দাঁড়িয়ে রাহিনকে বলল, ডাক্তার কত দূর? এই তো চলে এসেছে। তুই এই ভিজে অবস্থায় দাঁড়িয়ে থাকিস না, চেঞ্জ করে নে। ডাক্তার আস্তে আস্তে সকলের চেঞ্জ করে নেওয়া উচিত। শেহরাজ কথাগুলো শুনলো, তবে কিছু বলল না। সারবাজকে বলল, তোর ক্যামেরা কই? শেহরাজের কোনো কিছুই বুঝলো না। এমন সিচুয়েশনে শেহরাজ ক্যামেরা কেন খুঁজছে। আইব বলল, সুমোর এই অবস্থা আর তুই শুট করার কথা ভাবছিস? নিহাল আইবের কাঁধে চাপড় মেরে বলল, সৃষ্টিকর্তা তোর মাথাটা ঠিক কোন কাজের জন্য দিয়েছে বলতো? কবে কাজে লাগবে তোর এই গবেট মাথাটা? শেহরাজ ওদের দুজনের দিকে চোখ গরম করে তাকালো। দুজনেই মুখে আঙুল দিল। অমিত বলল, ওদের কথা ছাড় তো, তুই আগে চেঞ্জ করে নে। ক্যামেরা সারবাজের কাছেই আছে। আজ সমুদ্রের প্রতিটা ফুটেজ আমার চাই সারবাজ। আমি ফুটেজ চেক করার আগে ক্যামেরার কোনো ফুটেজে হাত লাগাবি না। কথাগুলো বলে হনহনিয়ে চলে গেল। সকলে অবাক হয়ে তাকিয়ে শেহরাজের যাওয়ার দিকে। কারো মাথায় ঢুকলো না ক্যামেরার ব্যাপারটা। আরবাজ সকলের ভাবুক মুখের দিকে একবার তাকিয়ে বলল, এত ভেবো না তোমরা, ভাইয়া যখন বলেছে তখন নিশ্চয়ই কোনো না কারণ আছে। সকলে চলো চেঞ্জ করে নেই। ডাক্তার এসেছে 10 মিনিট হলো। তিনি সুমুর চেক আপ করে বললেন, অল্পের জন্য বেঁচে গেছি, আপাতত বয়ে নেই, তবে রাতে জ্বর আসতে পারে। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, সেগুলো এনে রাখবেন, জ্বর আসলে খাইয়ে দিবেন। শেহরাজের উদ্দেশ্যে বলল, মিস্টার খান, জ্বরের টেম্পারেচার অতিরিক্ত বেশি হলে কি করণীয় আপনি তো জানেন, তাহলে সেই পদ্ধতিটাই করবেন। আর মিস্টার খান, এখানে আসতে আসতে আমি সবটা শুনেছি। আপনার জন্য আজ মেয়েটা বেঁচে গেল। আমি তো জাস্ট হালকা একটু চেক আপ করে গেলাম, মূল কাজগুলো আপনি করেছেন। আমাদের সমাজ। কথাটা শেষ করতে পারল না ডাক্তার। শেহরাজ বলল, একটা মানুষের জীবন বাঁচাতে গিয়ে যদি আমাকে সমাজের কথা ভাবতে হয় তাহলে আই হেট দিস ফাকিং সোসাইটি। মনে মনে বলল, ওর জন্য জান কুরবান ডক্টর। ও যে আমার কি তা আপনি বুঝবেন না। ডাক্তার মুচকি এসে প্রেসক্রিপশন বাড়িয়ে দিল। বলল, এই মেডিসিনগুলো নিয়ে আসুন, ওনাকে কিছু খাইয়ে মেডিসিনগুলো খাইয়ে দিবেন। আজ আমি উঠি, বেশি বাড়াবাড়ি হলে আমাকে ইনফর্ম করবেন। কথাগুলো বলে উঠে দাঁড়ালো ডাক্তার। প্রেসক্রিপশনটা রাহিন হাতে নিয়ে বলল, চলুন, আপনাকে আমি ছেড়ে দিয়ে আসি। শেহরাজের উদ্দেশ্যে বলল, শেহরাজ, আমি মেডিসিনগুলো নিয়ে আসছি। কথাটা বলে রাহিন, অমিত আর ডাক্তার চলে গেল। শেহরাজ মায়েশাদের উদ্দেশ্যে বলল, ওর খেয়াল রেখো। মায়েশা সম্মতিসূচক ঘাড় নাড়ালো। সামিয়া আর নাজমিন সুমুর মাথার কাছে বসে আছে। রায়শা, ইফতিয়ার, লামিয়া, নয়ন পাশের সোফায় বসে আছে। তিশা আর রাইফ সুমুর পায়ের কাছে বসে আছে। সুমু ঘুমাচ্ছে, অনেক ক্লান্ত সে। শেহরাজ সুমুর দিকে এক পলক দেখে বেরিয়ে গেল রুম থেকে। পিছে পিছে ফ্রেন্ডরাও গেল। বাইরের বারান্দায় এসে দাঁড়ালো শেহরাজ। আয়ুব শেহরাজের কাঁধে হাত রাখলো। শেহরাজ আনমনেই বলল, আজ সুমুর এই অবস্থার জন্য যে দায়ী তাকে আমি ছাড়বো না। আমার সুমু
যতটা কষ্ট পেয়েছে তার 10 গুণ বেশি কষ্ট আমি তাকে দেব। শেহরাজের কথায় ওর বন্ধুরা খুব অবাক হলো। আয়ুব কিছু বলতে যাবে তখনই অমিত আর রাহিন এসে পৌঁছালো। শেহরাজ সকলের উদ্দেশ্যে বলল, এখন আর কোনো প্রশ্ন নয়, রাতে ব্যাপারটা নিয়ে কথা বলবো। সকলে আবারও একসাথে রুমে ঢুকলো। সুমোর জন্য খাবার আনা হলো। মায়েশা ওকে খাইয়ে ওষুধ খাইয়ে দিল। আবারও শুয়ে পড়লো সুমো। সামিয়া আর নাজমিনের খাবারটাও রুমে এনে দেওয়া হলো। ওরা দুজনও খেয়ে নিল। ওদের দুজনকে বসিয়ে রেখে সকলে দুপুরের খাবার খেতে চলে গেল। খেয়ে সকলে একটু রেস্ট নেবে। ঘড়ির কাঁটায় সময় রাত 8টা। সকলে সুমোর রুমে উপস্থিত। সন্ধ্যা থেকে সুমোর প্রচণ্ড জ্বর এসেছে। এর মধ্যে শেহরাজ 2 বার ডাক্তারকে ডেকে ফেলেছে। ডাক্তার ওষুধ দিয়েছে। জ্বর কমার বদলে আরও বেড়ে গেছে। শেহরাজ বুঝতে পারছে না কি করা উচিত। কারোরই ভালো লাগছে না। সুমুকে খাইয়ে ওষুধ খাওয়ানো হয়েছে। খেতে চাইছিল না। শেহরাজ ধমকে অল্প কিছু খাইয়েছে। আবারও ঘুমিয়ে পড়েছে সুমু। মায়েশা জলপট্টি দিচ্ছে, তাও জ্বর কমছে না। লামিয়া, রায়শা, ইফতিয়ার রাগে ফুসছে। সুমুকে নিয়ে শেহরাজের এত বাড়াবাড়ি সহ্য হচ্ছে না তাদের। ইফতিয়ার মতে সামান্য জ্বর নিয়ে এত বাড়াবাড়ির কি আছে? মরে তো আর যাচ্ছে না। ওষুধ দিয়েছে, আস্তে আস্তে ঠিক হবে। লামিয়া ইফতিয়ার কথা শুনে বিড়বিড়িয়ে বলল, কই মাছের যান, সমুদ্রের পানি তো বললো না, সামান্য জ্বর কি আর মরবে? ইফতিয়ার, রায়শা, লামিয়া, তিশা একসাথে এক রুমে থাকবে। তারা 4 জন এখন রুমে আছে। ডিনারও করে ফেলেছে। শেহরাজ সন্ধ্যায় বারণ করেছিল আগে থেকে ব্যাপারটা বাড়িতে না জানাতে, কিন্তু কিছুক্ষণ আগে ইফতিয়ার খুশি বেগমকে সবকিছু বলেছে। খুশি বেগম বাড়ি মাথায় করে নিয়েছেন। হাসি বেগম মেয়ের টেনশনে অসুস্থ হয়ে পড়েছেন। শামীম সাহেব স্ত্রীকে সামলাচ্ছেন। আনোয়ার সাহেব রাহিন আর মায়েশাকে কল করে অনেক বকেছেন। তারা থাকতে কিভাবে সুমুর এমন অবস্থা হলো, তারা কি করছিল, আরও নানান কথা। শেষমেশ শেহরাজ ফোন দিয়ে বলেছে কাল তারা ফিরে যাচ্ছে। আর যতক্ষণ এখানে আছে সুমুর সব দায়িত্ব তার। শুধু রাহিনদের বকে কোনো লাভ নেই, ওদের কোনো দোষ নেই। আনোয়ার সাহেব শেহরাজের কথা শুনে একটু শান্ত হয়েছে। রাত প্রায় 10টা। জ্বর এখনও একই অবস্থায় আছে। শেহরাজ মায়েশাকে বলল সুমুকে আবারও গোসল দিয়ে আনতে। মায়েশা, নাজমিন আর রামিয়া মিলে সুমুকে গোসল দিয়ে আনলো। শীতে কাঁপছে সুমু। বেডে শুয়ে ব্ল্যাঙ্কেট জুড়ে দিল সুমুর শরীরে। সকলে পাশে বসে রইল। রুমে উপস্থিত কেউ রাতে খায়নি। শুধু রাইসা, তিশা, ইফতিয়ার, রাইফ আর লামিয়া খেয়ে ঘুমিয়ে পড়েছে। শেহরাজ মায়েশা আর নয়নকে বলল, মাইশা ভাইয়াকে নিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ো, আমরা আছি। মায়েশা যেতে চাইছিল না। রাহিন জোর করে ওদের দুজনকে খাইয়ে শুতে পাঠালো। শেহরাজ রাহিনকে বলল, তোরাও খেয়ে নে, নাজমিন আর সামিয়াকেও নিয়ে যা, আমি আছি এখানে। রাহিন বুঝলো শেহরাজ একটু প্রাইভেসি চাইছে। সাথে খুব ভালো করে জানে শেহরাজ আজ রাতে আর কিছু খাবে না। রাহিন সকলকে নিয়ে চলে গেল। শেহরাজ গিয়ে সুমুর পাশে বসলো। অপলক তাকিয়ে রইল সুমুর মুখের দিকে। আলগোছে সুমুর হাতটা ধরল। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে এখনো সুমুর। শেহরাজ সুমুর হাতে তার ওষ্ঠ দিয়ে আলতো করে ছুঁয়ে দিল। ঘুমের মধ্যেই হালকা কেঁপে উঠল সুমু। কে জানে সুমু বুঝলো কিনা তার খান সাহেবকে আদুর ছোঁয়া। শেহরাজ সুমুর দিকে তাকিয়ে দেখতে লাগলো তার প্রেয়সীর মায়াভরা মুখটা। রাত প্রায় 11টার দিকে সুমুর জ্বর কমল। শেহরাজ 1 ঘন্টা একভাবে বসেছিল। জ্বরটা একটু কমেছে দেখে রুম থেকে বেরিয়ে আসলো শেহরাজ। বাইরে এসে নাজমিন আর সামিয়াকে বলল, এখন ওর জ্বরটা একটু কম, তোমরা রুমে যাও, খেয়াল রেখো, রাতে যদি কোনো সমস্যা হয় আমাকে ইনফর্ম করবে। সম্মতিসূচক মাথা নাড়িয়ে সামিয়ারা রুমে চলে গেল। শেহরাজও চলে গেল তার রুমে। রুমের ভেতর এসে দেখলো তার বন্ধুরা সবাই উপস্থিত। শেহরাজ কোনো কথা না বলেই ল্যাপটপের সামনে গিয়ে বসলো। সারবাজার থেকে ক্যামেরা নিল। ক্যামেরার সবগুলো ফুটেজ চেক করতে লাগলো। হঠাৎ একটা ফুটেজ দেখে সকলের চোখ বড় হয়ে গেল। সকলে অবাক হয়ে একে অপরের মুখ দেখতে লাগলো। ফুটেজটা দেখে শেহরাজের মাথায় খুনের নেশা জাগলো। ঠোঁটে বাঁকা হাসি দেখা গেল। হঠাৎ উচ্চস্বরে হাসতে লাগলো শেহরাজ। শেহরাজের হাসিতে ওর বন্ধুরা আঁতকে উঠল। তারপর হঠাৎ করে হাসিটা গায়েব হয়ে গেল তার। এখন শেহরাজ শান্ত। এই শেহরাজকে খুব ভালো করে চেনে ওর বন্ধুরা। ঝড়ের আগে যেমন চারপাশ নীরব শান্ত হয়ে যায়, ঠিক তেমনি শেহরাজ এখন শান্ত। ভোরের আলো এখনো ফোটেনি। সকলে রেডি হয়ে গেছে। বাস এসে গেছে।
রাহিন শেহরাজের জন্য কার বুক করে দিয়েছে। শেহরাজ সুমুকে নিয়ে আলাদা যাবে, বাকি সবাই বাসেই যাবে। সুমুর জ্বরটা এখন অনেক কম। কাল সারা রাত শেহরাজ নির্ঘুমে কাটিয়েছে, বারবার খোঁজ নিয়েছে তার প্রেয়সীর, যার ফলে সামিয়া আর নাজমিনও সারা রাত ঘুমোতে পায়নি। সুমুকে হালকা নাস্তার ওষুধ খাইয়ে রেডি করিয়ে দিয়েছে মায়েশা। সকলে বাসে উঠে পড়েছে। মায়েশা সুমুকে ক্যাবে তুলে দিয়ে বাসে উঠে পড়ল। বাস ছেড়ে দিল নিজ গতিতে। বাস ছেড়ে দিতে শেহরাজও উঠে পড়ল ক্যাবে। সুমু সিটের সাথে মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। শেহরাজ সুমুর দিকে এক পলক তাকিয়ে ড্রাইভারকে গাড়ি ছাড়তে বলল। শেহরাজ সুমুর দিকে তাকিয়ে বলল, বেশি খারাপ লাগছে সুমো? চোখ মেলে তাকালো সুমু। কাল চেতনা ফেরার পর থেকে এখন পর্যন্ত কারোর সাথে কথা বলেনি, কারো কোনো প্রশ্নের উত্তর দেয়নি, শুধু ঘুমিয়েছে। এখনো কথা বলতে ভালো লাগছে না সুমুর। মুখ দিয়ে অস্পষ্ট বলল, না। শেহরাজ ভারী নিঃশ্বাস ছাড়ল, যেন এমন একটা উত্তরই সে আশা করেছিল। মেয়েটার হাজার কষ্ট হলো, মুখ ফুটে কিছুই বলবে না সে। এই জিনিসটা শেহরাজ এই কয়দিনে খুব ভালো করেই বুঝে গেছে। নিজেকে শক্ত প্রমাণ করতে গিয়ে খুব বেশি ক্ষতি করে ফেলে মেয়েটা নিজের। শেহরাজ আর কিছুই বলল না, চুপচাপ বসে ফোনে কল করতে লাগলো। বাড়িতে ফিরে স্যান্ডিকে কল করবে ভাবলো। কাল এত কিছুর মাঝে কথা বলতে পারেনি। বাড়ি ফিরতে ফিরতে রাত 11টা বাজলো শেহরাজদের। পুরোটা রাস্তা শেহরাজ সুমুর খেয়াল রেখেছে। ডাক্তার বলেছে সুমুর দুর্বলতা কাটানোর জন্য সুমুকে ভালো স্বাস্থ্যকর খাবার খাওয়াতে। শেহরাজ সুমুকে টাইমলি ভালো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে স্বাস্থ্যকর খাবার খাইয়ে ওষুধ খাইয়েছে। সারাটা রাস্তা শুধু স্বাস্থ্যকর খাবার খাইয়েছে। খেয়ে খেয়ে বমিও করেছে সুমু অনেকবার, তারপর আবারও খাইয়েছে। সুমুর ভাষ্যমতে এটাকে যত্ন করা না, খাইয়ে খাইয়ে অত্যাচার করা বলে। ঘুম পেলে তার মাথার জায়গা হয়েছে শেহরাজের ঘাড়ে। যখনই ঘুম ভেঙেছে, চোখ খুলে দেখেছে তার শরীর শেহরাজের শরীরের সাথে লেপ্টে আছে। সাথে সাথে সুমু সরে গিয়েছে। রাহিনটা অনেক আগেই পৌঁছে গেছে। সকলে ড্রয়িং রুমে উপস্থিত। হাসি বেগম শামীম সাহেব মেয়ের কাছে বসে আছে। এখন সুমু অনেকটা ফিট। শেহরাজ এসে সবাইকে সবটা বলেছে। মিনা বেগম আর খুশি বেগম সকলকে খেতে দিলেন। সকলে হালকা খেয়ে রুমে চলে গেল। পুরো বাড়ির লাইট অফ হয়ে গেছে। দূর থেকে ভেসে আসছে কুকুরের ডাক। হাসি বেগম আর সুমুর সাথে শুয়েছে। বাড়ির সকলে ঘুমে বিভোর। ওমান বুড়ামি শহর সময় রাত 10টা। স্যান্ডি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। সে পড়েছে মহাবিপদে। তার স্যার তাকে 1 ঘন্টা আগে কল দিয়ে বলেছে বাংলাদেশের একজন মাফিয়াকে হায়ার করতে। স্যান্ডি বুঝতে পারল না, একটা সাধারণ মেয়েকে মাত্র একটা রাতে জন্য বাসার সামনে থেকে তুলে নিতে মাফিয়া লাগবে কেন? বাংলাদেশে এখন সময় 12টা। স্যান্ডি বেশ কয়েকটা মাফিয়ার নাম্বার জোগাড় করে ফেলেছে। একজনের সাথে কল করে কথা বলে টাকা অ্যাডভান্স করে দিল। প্রায় 1 ঘন্টা পরে মাফিয়ারা তাকে কল করলো। কলটা ধরে আবারও কথা বলে নিল। তারপর একটা মেয়ের আইডিতে টেক্সট করলো স্যান্ডি। শিকদার বাড়ির থেকে একজন মানবী চাদর মুড়ি দিয়ে বাড়ির মেন গেট দিয়ে বেরিয়ে গেল। রাস্তা তার সামনে দাঁড়িয়ে আছে একজন মানব। হুড়ি মাথায় তুলে 2 হাত পকেটে গুজে অন্যদিকে ফিরে তাকিয়ে আছে। মানবীটির ঠোঁটে আনন্দের হাসি। দৌড়ে গিয়ে সে দাঁড়ালো মানবীটির পেছনে। মুখে হাসি রেখেই বলল, আমি জানতাম তুমি আমার কাছে আসবে, আমাকে ডাকবে। মানবটি ঘুরে তাকালো মেয়েটির দিকে। মানবটির মুখ মাস্ক দিয়ে ঢাকা। মেয়েটি ভয়ে 2 পা পিছিয়ে গিয়ে আমতামতা করে বলল, কে আপনি? মানবটি আর কোনো কথা বলার সুযোগ দিল না মেয়েটিকে। রুমাল চেপে ধরলো মেয়েটির মুখে। মুহূর্তেই মেয়েটি চেতনা হারালো। মানবটি মেয়েটিকে গাড়িতে করে নিয়ে চলে গেল। মানবটি পকেট থেকে ফোন বের করে কাঙ্ক্ষিত জায়গার লোকেশন টেক্সট করে দিল। স্যান্ডি ফোন হাতে নিয়ে বসেছিল। টেক্সট পাওয়ার সাথে সাথেই ইনবক্সে ঢুকে তার স্যারকে লোকেশন সেন্ড করলো। শেহরাজ ফোনে ইনস্টাগ্রামে স্ক্রল করেছিল। স্যান্ডির টেক্সটটি দেখে বাঁকা আসলো সে। বাড়ি ফেরার পর রাহিনের থেকে গ্যারেজ আর গাড়ির চাবি নিয়ে রেখেছিল। গুনগুন করে গান গাইতে গাইতে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ড্রাগ সাইড পারফিউমটা হাতে নিয়ে শরীরে ইউজ করলো। ফোনটা পকেটে রেখে চাবিটা হাতে নিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে বেরিয়ে গেল বাড়ি থেকে। শুনশান পরিত্যক্ত একটা গোডাউনের ভেতর হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে মানবীটিকে। সামনে দাঁড়িয়ে আছে মাস্ক পরা মানবটি। গাড়ির শব্দ শুনে মানবটি ছুটে গোডাউনের বাইরে গেল। কাঙ্ক্ষিত লোকটিকে গাড়ি থেকে নামতে দেখে বাঁকা হাসল। সামনে গিয়ে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল লোকটির দিকে।
লোকটি সেদিকে পাত্তা না দিয়ে বলল। কোথায় রেখেছেন? মানবটি হাতটা নামিয়ে নিল। মুখের হাসিটা নেই তার। গম্ভীর গলায় বলল। ভেতরে বেঁধে ফেলে রেখেছি। লোকটি গম্ভীর গলায় বলল। সব ব্যবস্থা করে রেখেছেন? জি স্যার। কাজটা কেন করেছে কিছু স্বীকার করেছে? জি স্যার। কেন করেছে? মানবটি সব খুলে বলল লোকটিকে। লোকটি আর 1 মিনিটও দাঁড়ালো না, হনহনিয়ে চলে গেল গ্যারেজের ভিতরে। তার পেছন পেছন মাস্ক পরিহিত লোকটিও আসলো। ভেতরে এসে মানবটি চেয়ার এনে দিল। লোকটি চেয়ারে বসে বলল। ওর জ্ঞান ফেরানোর ব্যবস্থা করুন। আদেশ পাওয়ার সাথে সাথে মানবটি পানি এনে মেয়েটার মুখে মারল। পিটপিট করে চোখ মেলে তাকালো মেয়েটি। সামনে তাকিয়ে মাস্ক পরিহিত দুজন পুরুষকে দেখতে পেয়ে ভয় পেয়ে গেল। চিৎকার করে বলল। কারা আপনারা, আর আমাকে এইভাবে তুলে এনেছেন কেন? বসে থাকা পুরুষটি পায়ের উপর পা তুলে বলল। এসকে। মানবটির চোখ ছানা পড়া হয়ে গেল। মুখ দিয়ে অস্পষ্ট বলল। শেহরাজ। শেহরাজ উচ্চ স্বরে হেসে উঠল। কেমন গা ছমছম করা হাসি। এই হাসিতে কোনো মুগ্ধতা নেই, আছে শুধু আতঙ্ক। মেয়েটি ভয় পেয়ে শিথিয়ে গেল। শেহরাজ হাসি থামিয়ে বলল। শুধুমাত্র আমাকে পাওয়ার জন্য আমার কলিজাতে হাত দিয়ে ফেললো তুমি লামিয়া। কাজটা কি তুমি ঠিক করেছো বলো? তুমি জানো আমার কলিজাটা শুকিয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম আমি আমার সুমোকে হারিয়ে ফেলবো। তুমি কি জানো আমার সুমো কতটা কষ্ট পেয়েছে? জানো না? জানবে কিভাবে বলো? তুমি তোর জায়গাটাতে ছিলে না। এখন তোমার খুব আফসোস হচ্ছে তাই না? আফসোস করো না লামিয়া, আমি তোমাকে এখন ফিল করাবো আমার সুমোর কষ্টটা। আচ্ছা বলো তো, তোমার ওই অভিশপ্ত হাত দুটো আগে কাটবো নাকি আগে তোমাকে পানিতে ডুবে মরার কষ্টটা দিব? নো, আগে তোমার হাত কাটলে তুমি জ্ঞান হারাবে, তারপর তোমার জ্ঞান আবারও ফেরাতে হবে, আর তোমার জ্ঞান ফেরার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। কিন্তু এত সময় তো আমার হাতে নেই। বাড়িতে আমার সুইটহার্ট অসুস্থ অবস্থায় পড়ে আছে, তার কাছে আমাকে আবারও ফিরে যেতে হবে। তার থেকে ভালো আমি তোমাকে পানিতে ডুবে মরার কষ্টটা দেই। লামিয়া ভয়ে অনবরত কাঁপছে। গলা শুকিয়ে গেছে তার। চিৎকার করে প্রাণ ভিক্ষা চাইছে। শেহরাজ বিরক্তি হয়ে বলল। ওর মুখটা বেঁধে দিন। লোকটি আদেশ পেয়ে লামিয়ার মুখটা বেঁধে দিল। শেহরাজ লোকটিকে আবারও বলল। ওকে অ্যাকোয়ারিয়ামের পানির মধ্যে ফেলে দিন। পুরো 5 মিনিট পর পর ওকে তুলবেন, আবারও ফেলবেন। যতক্ষণ না সেন্সলেস হচ্ছে ওয়াটার থেরাপি চালিয়ে যাবেন। লোকটি আদেশ পেয়ে শেহরাজের কথা মতো কাজ করলো। লামিয়া নিজেকে বাঁচানোর জন্য হাত পা ছুটছে। শেহরাজের দিকে অনুতপ্তের দৃষ্টিতে তাকালো। শেহরাজ দেখেও দেখলো না যেন। লোকটি লামিয়াকে অ্যাকোয়ারিয়ামের পানির মধ্যে ফেলে ওপর থেকে আটকে দিল। লামিয়া গলা কাটা মুরগির মতন ছটফট করছে। শেহরাজ ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে তাকিয়ে আছে। এইভাবে করতে করতে একটা সময় লামিয়া জ্ঞান হারালো। শেহরাজ লোকটিকে ইশারা করলো লামিয়াকে নামিয়ে আনতে। লোকটি লামিয়াকে নামিয়ে আনলো। শেহরাজ বলল। ওকে আমার গাড়ির ডিকিতে রেখে আসুন। আর আপনার পেমেন্ট পেয়েছেন তো? লোকটি হেসে বলল। জি স্যার, আর কখনো প্রয়োজন পড়লে ডাকবেন, এই মহেশ হাজির হয়ে যাবে। শেহরাজ গম্ভীর স্বরে বলল। প্রয়োজন পড়লে অবশ্যই ডাকবো, তবে আজকের পর আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন না। লোকটি সম্মতিসূচক মাথা নাড়িয়ে লামিয়াকে গাড়ির ডিকিটে তুলে দিয়ে চলে গেল। শেহরাজ গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। বাড়িতে পৌঁছে পকেট থেকে ফোন বের করে কোথাও একটা টেক্সট করলো। মিনিট 5 মধ্যে দুজন মানবী আসলো। শেহরাজ ওদের ইশারা করলো। মানবী দুটি লামিয়াকে ডিকি থেকে নামিয়ে খুব সাবধানে বাড়ির ভিতরে নিয়ে গেল। গেস্ট রুমে নিয়ে গিয়ে লামিয়ার ভেজা পোশাক চেঞ্জ করে দিয়ে চলে গেল। ভয় এমন একটা শব্দ যেটা মানুষের ভেতর একেবারে ঢুকে গেলে যে কোনো সাধারণ সুস্থ মানুষ সিথায় জ্ঞানশূন্য হয়ে পাগলের মতন আচরণ করে। লামিয়া সকাল থেকে পাগলের মতন আচরণ করছে। বাড়ির সকলে গেস্ট রুমে উপস্থিত। লামিয়ার মুখে একটাও কথা নেই। সে বাড়ি যাবে। লামিয়ার প্রচুর জ্বর এসেছে। জ্বরের ঘরে পাগলের মতন বিলাপ করছে। ডাক্তার এসে চেক আপ করে মেডিসিন দিয়ে গেছে আর বলেছেন কোনো কিছু থেকে ভয় পেয়ে লামিয়া ট্রমার মধ্যে আছে, যার ফলে পাগলের মতন বিলাপ করছে। শিকদার বাড়ির সকলের ধারণা সমুদ্রের পানিতে বেশি ভেজার ফলে এমন জ্বর এসেছে। আর নতুন জায়গায় রুমে একা ঘুমানোর ফলে হয়তো ভয় পেয়েছে। মায়েশা আর নয়ন লামিয়ার মাথার কাছে বসে আছে। লামিয়া কাতর দৃষ্টিতে মায়েশার দিকে তাকিয়ে বলল। ভাবি, আমি বাড়ি যেতে চাই, প্লিজ তোমরা আমাকে বাড়ি নিয়ে চলো, আমি আর এখানে থাকতে চাই না। মায়েশা লামিয়ার হাত ধরে বলল।
আমরা তোমাকে বাইরে নিয়ে যাব লামিয়া, তুমি এখন একটু রেস্ট নাও, আমি তোমার পাশে আছি। লামিয়া কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করলো। আনোয়ার সাহেব লামিয়ার বাবা রফিক সাহেবকে সবটা বলতে চেয়েছিলেন, নয়ন বারণ করেছে এমন কিছু না করতে, শুধু শুধু সকলে টেনশন করবে। আনোয়ার সাহেব জামের বারণ সুরে আর জানাননি লামিয়াদের বাড়িতে। আনোয়ার সাহেব সকালে নাস্তা করে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। মেয়ের বিয়ের জন্য কিছুদিন ছুটি নিয়েছিলেন, কিন্তু এখন আবার তাকে তার কর্মে ফিরে যেতে হবে। কাজের জায়গায় তিনি কোনো আপোষ করেন না। বর্তমানে তিনি স্কুলের প্রিন্সিপালের পদে আছেন। রিফাত সাহেবও কিছুদিন পরে দুবাইতে ফিরে যাবেন। রাহিনরা আরও 1 মাস থাকবে বলে ঠিক করেছে, তারপর ফিরে যাবে ওমানে। সুমুরা আর 1 সপ্তাহ থাকবে, তারপর ফিরে যাবে। এই নিয়ে অবশ্য সুমুর মনটা খারাপ। সে তার খান সাহেবকে রেখে যেতে চায় না। যতদিন খান সাহেব আছে সেও থাকতে চায়। মিনা বেগম আর হাসি বেগম দুপুরে রান্নার জোগাড় করছেন আর টুকটাক কথা বলছেন। সুমু বেগম রান্নাঘরে এলেন। মিনা বেগমের সাথে চোখাচোখি করে হাসি বেগমের উদ্দেশ্যে বললেন, আপা, কিছুদিন যাবত তোকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু এত ঝামেলার মাঝে বলা হয়ে ওঠেনি। হাসি বেগম খুব হাস্যোজ্জ্বল স্বভাবের মানুষ। মুখে আলতো হাসি সবসময় থাকে তার। জীবনে অনেক কঠিন পরিস্থিতিকে সামাল দিয়েছে তিনি। পেঁয়াজ কাটতে কাটতে ছোট বোনের দিকে তাকিয়ে বললেন, এখন তো ঝামেলা নেই, এখন বল, আমি শুনছি। আসলে আপা, বলতে তো চাই, তবে তুই কিভাবে নিবি কথাটা বুঝতে পারছি না। আরে এত অস্থির বোধ করছিস কেন, বল না, কি বলতে চাস? আসলে আপা, মাসের গায়ে হলুদের দিন আমার বান্ধবী হাসনা এসেছিল, জানিস তো। হাসনা ওর ছেলের জন্য আমাদের সমুকে পছন্দ করেছে, আমাকে বলেছে কথাটা। আমি বলেছি সুমু আমার আপার মেয়ে, আর আপা যা চাইবে তাই হবে। তারপর হাসনা কথাটা আমায় তোকে জানাতে বলল, তাই তোকে জানালাম। ছেলে খুব ভালো। এই 2 দিন আমি নিজে সব খোঁজ খবর নিয়েছি। আমি আগেই ভেবেছিলাম আগে আমি ছেলের সম্বন্ধে সব খোঁজ খবর নিব, যদি ভালো ছেলে হয় তাহলেই তোকে জানাবো। হাসনার একটাই ছেলে, বুঝলি, নিজেদের পারিবারিক ব্যবসা সামলায়, নাম রিফাত। দেখতে মাশাআল্লাহ, আমাদের সমুর সাথে দারুণ মানাবে। এখন তোরা দুলাভাইয়ের ইচ্ছে। কথাগুলো একেবারে বলে শেষ করলেন খুশি বেগম। হাসি বেগম সব শুনে মুচকি এসে বললেন, কিন্তু সুমু তো এখনো অতটাও বড় হয়নি, মাত্র 19 বছর বয়স। সুমুদের বংশের মেয়েদের একটু বয়স হলে বিয়ে দেওয়া হয়। আর তাছাড়া সুমুর বাবাও তার 2 মেয়েকে নিয়ে কিছু স্বপ্ন আছে, অভাবের সংসার। তার 2 মেয়ে নাকি তার দুঃখ দুঃখ ঘোচাবে। উনি কি রাজি হবেন এখন সুমুর বিয়ে দিতে? মেয়ের বিয়ের প্রস্তাব তো অনেক জায়গা থেকেই আসে, উনি তো বিয়ে দিতে রাজি হন না। খুশি বেগম হাসি বেগমের কাঁধে হাত রেখে বললেন, এমন ভালো পাত্র আমার ইফতিয়ার জন্য আসলে আমি ইফতিয়ার বিয়ে দিয়ে দিতাম। এমন ভালো ছেলে কেউ হাতছাড়া করবে না। ছেলে আর ছেলের মা দুজনেই সুমুকে খুব পছন্দ করেছে। তুই দুলাভাইকে বোঝা আপা। হাসি বেগম সম্মতিসূচক মাথা নাড়িয়ে বললেন, আমি কথা বলে দেখব খুশি, তবে মেয়ের বিয়ে দিতে গেলে অনেক খরচ। উনি যদি রাজি হয় তাহলে শুধু কথা বলে বিয়ে ঠিক করে রাখবো, 2 বছর পরে বিয়ে দেব। খুশি বেগম বোনের দিকে তাকিয়ে হেসে বললেন, তুই আমাকে এত পর ভাবিস কবে থেকে আপা? সুমুর বিয়ের সব দায়িত্ব আমাদের সবার, তুই শুধু দুলাভাইকে রাজি করা। কি বলবেন ভাবি? মিনা বেগম খুশি বেগমের দিকে তাকিয়ে হেসে বললেন, হ্যাঁ আপা, আপনি একদম ঠিক কথা বলেছিলেন। সুমুখ কি শুধু বড় আপা আর দুলাভাইয়ের মেয়ে, আমাদের কেউ না নাকি? হাসি বেগম বললেন, তবুও ভাবি আপনাদের ঘাড়ে সব দায়িত্ব চাপিয়ে দিলে হয় না। আর কত করবেন আপনারা আমাদের জন্য? আপনি বড় ভাইজান, খুশি আমাদের জন্য অনেক কিছু করেছেন। আর কত? উনি যদি রাজি হন তাহলে অল্প আয়োজনে পারিবারিকভাবে বিয়েটা দিয়ে দেব। খুশি বেগম আর মিনা বেগম একে অপরের দিকে তাকিয়ে কেমন করে জানি হাসলেন। ড্রয়িং রুমে সকলে উপস্থিত। সুমুর শরীর এখন অনেকটাই ভালো। আনোয়ার সাহেব আর শামীম সাহেবের মাঝে বসে বেগুনি আর আলুর চপ খাচ্ছে। মিনা বেগম সকলের জন্য সন্ধ্যার নাস্তা, বেগুনি, আলুর চপ, চা, কফি সব একা হাতে বানিয়েছেন। শামীম সাহেব গম্ভীর হয়ে বসে আছেন। বিকেলে হাসি বেগম সুমুর বিয়ের কথাটা তার কানে তুলেছেন।
কিন্তু শামীম সাহেব এখন বিয়ে দিতে কিছুতেই চায় না। এই নিয়ে হাসি বেগম আর তার মধ্যে ঝামেলা হয়েছে। হাসি বেগম অনেক কড়া কথা শুনিয়েছেন। মিনা বেগমও মাইশার কক্সবাজার যাবার দিন সুমুর বিয়ের কথা আনোয়ার সাহেবকে জানিয়েছেন। আনোয়ার সাহেব মত অমত কিছুই দেননি, শুধু বলেছেন, হাসি আর শামীম যদি সুমুর বিয়ে দিতে চায় তাহলে আমার আর কিছু বলার নেই। মেয়ে ওদের, সবার আগে ওদের মতামত জরুরি। হাসি সুমুর বিয়ে দিতে রাজি হয়েছে। তুমি শুধু আজ সন্ধ্যায় বাড়ির সবাইকে একসাথে ডেকে বিয়ের ব্যাপারটা জানাও। বইয়ের জোড়াজুড়িতে আনোয়ার সাহেব বাড়ির সকলকে ডেকে একসাথে ড্রয়িং রুমে উপস্থিত করেছে। রাহিনের সব ফ্রেন্ডরা উপস্থিত আছে। সেহেরা সোফায় বসে কফির কাপে একটু চুমুক দিচ্ছে আর সুমুর চপ খাওয়া দেখছে। লামিয়ার শরীরটাও এখন অনেকটা সুস্থ, শুধু ভয়টা এখনো কাটেনি। শেহরাজকে দেখে নিজেকে গুটিয়ে নিয়েছে। কাল মাইশারা চলে যাবে। আনোয়ার সাহেব গম্ভীর গলায় বললেন, আজ তোমাদের সকলকে এখানে উপস্থিত করা হয়েছে কিছু বিষয়ে কথা বলার জন্য। আমি আশা করব তোমরা সবাই আমার কথা বোঝার চেষ্টা করবে। কথাগুলো বলে একটু থামলেন আনোয়ার সাহেব, একটু দম নিয়ে আবারও বললেন, সুমুর জন্য একটা ভালো ঘর থেকে বিয়ের প্রস্তাব এসেছে, তাই আমরা বাড়ির বড়রা সকলেই চাই এই ছেলের সাথে সুমুর বিয়ে দিতে। মাথায় বাজ পড়ল যেন সুমুর, হাত থেকে চপটা পড়ে গেল। আনোয়ার সাহেবের বলা কথাটা সুমুর মস্তিষ্ক এখনো বুঝে উঠতে পারেনি। সুমু এতটাই অবাক হলো যে কোনো প্রতিক্রিয়া দেখাতেই ভুলে গেলেন। আনোয়ার সাহেব সুমুর দিকে তাকিয়ে বললেন, সুমু মামনি, তুমি ঠিক আছো তো? সুমু জোরপূর্বক হাসলো, কিন্তু কোনো কথাই বলল না। তাকালো সামনে বসে থাকা তার খান সাহেবের দিকে, যে এখনো কফিতে ছোট ছোট চুমুক দিচ্ছে। কোনো প্রতিক্রিয়া দেখা গেল না তার মাঝে। রাহিনরাও শেহরাজের দিকে তাকিয়ে আছে, কিন্তু শেহরাজের মধ্যে কোনো হেলদোল দেখা গেল না। দেখে মনে হচ্ছে আনোয়ার সাহেব যে এমন কিছুই বলবে সেটা শেহরাজ আগে থেকে জানতো। রাহিন বলল, কিন্তু বাবা, কিছুদিন আগেই মাইশার বিয়ে হলো, এর মধ্যেই সুমুর বিয়ে দেওয়া কি দরকার? আনোয়ার সাহেব ছেলের দিকে তাকিয়ে বললেন, ভালো ছেলে হাতছাড়া করা বোকামির কাজ। মিনা বেগম বললেন, আর তাছাড়া একদিন তো বিয়ে দিতেই হবে, তাহলে এখন দিতে কি সমস্যা? আমরা সবাই রাজি, সুমুর মা বাবাও রাজি। মাইশা বলল, কিন্তু মা, ইফতিয়াজ সুমুর বড়, ওর এখনো বিয়ে হয়নি, আর সুমু এখনো পড়াশোনা করছে। এত তাড়াতাড়ি সুমুর বিয়ে দেওয়াটা কি খুব জরুরি? মিনা বেগম বললেন, ছেলের মা সুমুকে পছন্দ করেছে, ইফতিয়ানকে না। ইফতিয়ানকে পছন্দ করলে অবশ্যই ইফতিয়ানকে বিয়ে দিতাম। আর তাছাড়া পড়াশোনাতে সুমু বিয়ের পরও করতে পারবে। খুশি বেগম বললেন, ছেলে কিছুদিন পর দেশের বাইরে যাবে ব্যবসার কাজের জন্য, কবে আসবে তার কোনো ঠিক নেই। ছেলে চলে গেলে হাসনা বাড়িতে একা পড়ে যাবে। হাসনার স্বামীও সারাদিন অফিস থাকে, তাই হাসনা চাইছে তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিতে। আর হাসনা বলেছে সে বাড়ির বউ চায় না, একটা মেয়ে চাই। খুশি বেগম কথা শুনে আইয়ুব বললেন, আন্টি, তাহলে সুমুর বিয়ে দিয়ে কি লাভ? এই ব্যাপারে সুমু তো আর হাসনা আন্টিকে কোনো হেল্প করতে পারবে না। হাসনা আন্টির তো এই ব্যাপারে তার হাজবেন্ডের সাথে কথা বলা উচিত। হাসনা আন্টি বুঝি এই বয়সে তার হাজবেন্ডকে কথাটা বলতে লজ্জা পাচ্ছে? তাহলে আপনি আমাকে আন্টির হাজবেন্ডের নাম্বার দিন, আমি লজ্জার মাথা খেয়ে আঙ্কেলকে কথাটা বলে দেব। খুশি বেগমের কথা শুনে আইয়ুব বলল। ড্রয়িং রুম উপস্থিত সকলে ঠোঁট টিপে হাসছে। আনোয়ার সাহেব কেসে উঠলেন। খুশি বেগমের কথা বলা বন্ধ হয়ে গেল। শেহরাজ এখনো ভাবলেশীনভাবে বসে আছে। আশেপাশের কোনো কথাতেই তার গুরুত্ব নেই। হঠাৎ শেহরাজ সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আঙ্কেল, আমার ইম্পর্টেন্ট কিছু মিটিং আছে, আমি রুমে গেলাম। আনোয়ার সাহেবের সম্মতি পেয়ে শেহরাজ সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। সুমু ছলছল নয়নে তার খান সাহেবের যাওয়ার পানে তাকিয়ে রইল। সুমুর বিয়ের কথা শুনে ইফতিয়া আর রাইসা খুশিতে আত্মহারা। লামিয়া আগের চেয়েও অনেকটা সুস্থ বোধ করছে এখন। সুমুর বিয়ের খবরটা মেডিসিনের মতন কাজ করেছে লামিয়ার উপর। খুশি বেগম বললেন, ভাইজান, আমার বান্ধবী তো কালকেই সুমুকে দেখতে আসতে চাইছে। আনোয়ার সাহেব বললেন, এত তাড়াহুড়া করার কি আছে বুঝলাম না। মিনা বেগম স্বামীর দিকে তাকিয়ে একটু উচ্চস্বরে বললেন,
তুমি শুনলে না, ছেলে বাইরে চলে যাবে, তারা ছেলের বাড়ির লোক, তাড়াহুড়া তো তাদেরই থাকবে। আনোয়ার সাহেব শামীম সাহেবের দিকে তাকিয়ে বললেন, শামীম, তোমার কি মতামত? সুমু তোমার মেয়ে, সবার আগে তোমার মতামত দরকার। তুমি চাইলে কথা এগোবে, তুমি না চাইলে এখানে সব বন্ধ। সুমু একটু আশার আলো দেখতে পেল, ছলছল নয়নে বাবার মুখের দিকে তাকালো। মনে প্রাণে চাইলো তার বাবা যেন একটিবার তার মুখের দিকে তাকায়। সুমু সব আশার আলোতে জল ঢেলে দিয়ে শামীম সাহেব বললেন, মেয়ে হয়তো আমার, তবে মেয়ের ওপর আমার থেকেও মেয়ের মামা খালাদের অধিকার বেশি। এখানে আমার কি মতামত থাকতে পারে? আনোয়ার সাহেব শামীম সাহেবের কথা শুনে বললেন, তুমি যেমনটা ভাবছো তেমনটা নয় শামীম, সুমুর ওপর সব থেকে বেশি তোমারই অধিকার। শামীম সাহেব তার ছেলের হাসি এসে বললেন, কি করতে পেরেছি আমি আমার মেয়েদের জন্য? কিছু না। তাই আজ আমার কোনো মতামত নেই। আপনারা যেটা ভালো বুঝেন সেটাই করেন। কথাগুলো বলে উঠে চলে গেলেন শামীম সাহেব। আনোয়ার সাহেব হতাশার নিঃশ্বাস ফেললেন। হাসি বেগম বললেন, ভাইজান, আপনি ওর কথায় কিছু মনে করবেন না। আমি আপনাকে বলছি, আমরা দুজনেই এই প্রস্তাবে রাজি। আপনি কাল ছেলের বাড়ির লোককে আসতে বলুন। আনোয়ার সাহেব সম্মতি জানিয়ে রুমে চলে গেলেন। রাহিনটাও চলে গেল। ইফতিয়া আর রাইসা রুমে এসে ডান্স করছে। লামিয়া নিজের মত বদলেছে, সে কাল যাবে না, সুমুর বিয়ের পর এই বাড়ি থেকে যাবে। রাতে সকলে খেয়ে শুয়ে পড়েছে। সুমু আর শামীম সাহেব খায়নি। সামিয়া আর নাজমিন সুমুকে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু সুমু অনবরত চোখের পানি ফেলে চলেছে। সুমু কাঁদছে, তবে সেই কান্নার কোনো শব্দ নেই। নীরবে কান্না হয়তো সব থেকে কষ্টের হয়। সুমু শব্দ করে কাঁদতে পারে না, মাথা ব্যথা করে সুমুর জোরে কাঁদলে। সুমুর কান্নার আওয়াজ সুমুর খুব কাছের মানুষ ছাড়া কেউ শোনেনি। শামীম সাহেব মেয়ের রুমে এলেন। সুমু তার বাবাকে আসতে দেখে দৌড়ে গিয়ে শামীম সাহেবের পা জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল। এতক্ষণ ধরে রাখা বুকের ভেতরের কষ্টকে আর ধরে রাখতে পারল না সুমু। শামীম সাহেবের পা জড়িয়ে ধরে বলল, বাবা, আমাকে বিয়ে দিয়ে দিও না, আমি এই বিয়ে করতে পারবো না, তুমি আমাকে বাঁচাও বাবা, নয়তো আমি মরে যাব। শামীম সাহেব পা ছাড়িয়ে নিয়ে মেয়ের কাছে বসলেন। মেয়ের মাথায় হাত রেখে বললেন, আমার কিছুই করার নেই রে মা। তোর জীবনের সব থেকে বড় অভিশাপ হলো তুই আমার মেয়ে, আর দ্বিতীয় অভিশাপ হলো তুই একটা অতি সাধারণ ঘরে জন্মেছিস রে মা। তোর বাবাকে তুই ক্ষমা করে দিস রে মা। তোর এই অপদার্থ বাবা তোর জন্য কোনোদিনও কিছু করতে পারেনি রে মা, আর আজও পারলো না। তোর মামা খালার কাছে তোর বাবা বিক্রি হয়ে গেছে মা। জীবনে তারা এত করেছে আমাদের জন্য, আজ তোর বাবার তোর জীবন সম্পর্কে কিছু বলার অধিকার নেই। আমাকে ক্ষমা করে দিস। সুমু বাবার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। চোখ দিয়ে তার পানির সাগর বয়ে যাচ্ছে। জীবনে কোনোদিনও এত কেঁদেছে কিনা সুমুর জানা নেই। বাবাকে আর কিছু বলতে ইচ্ছে করলো না সুমুর। মানুষটাকে সুমু চেনে, তার জন্য বুক ফেটে যাচ্ছে তার বাবার। সুমু ভালো করে জানে তার বাবার কিছু করার নেই। আম্মু হয়তো বাবাকে এমন কিছু বলেছে যার জন্য তার বাবা মেয়ের এই কষ্ট দেখেও কিছুই বলতে পারছে না। হাসি বেগম এলেন মেয়ের রুমে। মেয়ের এমন অবস্থা দেখে অবাক হলেন তিনি। সুমু ছুটে গেল মায়ের কাছে, পা জড়িয়ে ধরে বলল, আম্মু, দুনিয়ার সব মেয়েরা সন্তানের কষ্ট বোঝে, তুমি কি বলছো না আম্মু? তোমার মেয়ের বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে আম্মু, তুমি আমাকে বাঁচাও, এই বিয়েটা আমি করব না আম্মু। আমি তোমাদের ছেড়ে যেতে চাই না আম্মু, আমার অনেক স্বপ্ন আম্মু, একদিন নিজের পায়ে দাঁড়িয়ে আব্বুর পাশে দাঁড়াবো, তুমি এই বিয়েটা ভেঙে দাও আম্মু। হাসি বেগম মেয়ের দিকে তাকিয়ে বললেন, পাগলি, সব মেয়েদেরই তো একদিন মা বাবাকে ছেড়ে শ্বশুর বাড়িতে যেতে হয় মা, কাঁদিস না। দেখ তো কেঁদে কেঁদে চোখ মুখের কি অবস্থা বানিয়েছিস। কাল ছেলে বাড়ির লোক আসবে, তোকে এইভাবে দেখলে তারা কি ভাববে বলতো? কাঁদিস না মা, খেয়ে ঘুমিয়ে পড়। সুমু দূরে সরে গেল তার মায়ের কাছ থেকে। সে বুঝে গেছে কেউ তার কষ্ট বুঝবে না। চিৎকার করে বলল, চলে যাও এই রুম থেকে তোমরা, চলে যাও এই রুম থেকে তোমরা দুজনে। হাসি বেগম কিছুটা অসন্তোষ হলেন, তবে কিছুই বললেন না। সময় দিলেন মেয়েকে। বেরিয়ে চলে গেলেন রুম থেকে।
সুমুর এই কান্না মিনা বেগমকে খুব তৃপ্তি দিচ্ছে আজ। খুশি বেগম আর মিনা বেগম এতক্ষণ রুমের বাইরে দাঁড়িয়ে সবটা দেখেছেন। রুমে গিয়ে দুজনে অট্টহাসিতে ফেটে পড়েছেন। ঘড়িতে সময় রাত 1টা। সুমু ব্যালকনিতে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বসে আছে। চোখের জল আজ বাদ বাঁধছে না যেন। শরীরের কোনো শীতের কাপড় নেই সুমুর। বাইরে থেকে শিম শীতল হাওয়া বয়ে যাচ্ছে, সেদিকে সুমুর কোনো খেয়াল নেই। রুমে আজ একাই আছে। সামিয়া আর নাজমিনকেও বের করে দিয়েছে রুম থেকে। হঠাৎ সুমুর কিছু একটা মনে হলো, উঠে দাঁড়ালো চট করে। রুমের দরজা খুলে বেরিয়ে পড়লো রুম থেকে। এসে দাঁড়ালো কাঙ্ক্ষিত রুমটির সামনে। দরজায় হাত রাখতে দেখলো রুমের দরজা খোলা। আজ আর দরজায় নক করলো না সুমু। দরজা ঠেলে ঢুকে পড়লো রুমের ভিতরে। সুমু জানে তার খান সাহেব এখনো ঘুমায়নি। রুমে ঢুকে পুরো রুম অন্ধকার দেখলো সুমু। হঠাৎ বেলকনিতে চোখ পড়লো সুমুর। এগিয়ে গেল ব্যালকনির দিকে। শেহরাজ ব্যালকনির চেয়ারে মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। হয়তো সুমুর জন্যই অপেক্ষা করছিল। চোখ বন্ধ অবস্থায় শেহরাজ বলল, হঠাৎ এত রাতে এই রুমে? সুমু অবাক হয়ে তাকিয়ে রইল। খান সাহেব কিভাবে তার উপস্থিতি টের পেল বুঝতে পারল না সুমু। শেহরাজ পুনরায় বলল, কি হলো, চুপ করে আছো যে? সুমু জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, কাল আমাকে দেখতে আসছে খান সাহেব। শেহরাজ সেভাবে বসে থেকে বলল, তাহলে তোমার তো এখন ঘুমানো উচিত। এমনিও পেতনির মতো দেখতে তুমি। না ঘুমিয়ে চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেলে তখন তো ছেলের বাড়ির লোক পছন্দ করবে না তোমাকে। সুমু অবাক হয়ে তাকিয়ে বলল, আপনি কিছু বলবেন না খান সাহেব? কি বলবো? আপনার কিছুই বলার নেই? আজব কথা তো, আমার কি বলা থাকতে পারে? আজ আপনি আমার দিকে তাকাচ্ছেন না কেন? আমার দিকে তাকিয়ে কথা বলুন। তুমি কি কিছু বলতে চাও সুমু? যদি কিছু বলতে চাও তাহলে তাড়াতাড়ি বলে এই রুম থেকে যাও। আমার বিয়ে হয়ে গেলে আপনি আমাকে মিস করবেন না খান সাহেব? না খান সাহেব? করবো, তবে তোমাকে না, তোমার হাতের চা কফি খুব মিস করব। কিন্তু মিস করে কি লাভ? তোমার বিয়ে হোক বা না হোক, একদিন তো আমি আমার গন্তব্যে ফিরে যেতামই। তাহলে আমাকেও নিয়ে চলুন আপনার সাথে। আপনার বাড়ির কাজের লোক বানিয়ে রাখবেন আমাকে। আমি আপনাকে রোজ চা কফি বানিয়ে খাওয়াবো। কিন্তু সুমু, ও মানে আমার চা কফি তো আমার বউ বানায়। মাথায় বাজ ভেঙে পড়লো সুমুর। বউ? তার খান সাহেবের বউ আছে? না, বিশ্বাস করি না সুমু। আপনার বউ বানায় মানে? আমার বউ? আপনার বউ আছে মানে আপনি ম্যারিড? হুম। তাহলে সেটা আপনি সোশ্যাল মিডিয়াতে কাউকে বলেননি কেন? সোশ্যাল মিডিয়াতে আপনি বলেন যে আপনি আরো পরে বিয়ে করবেন। আমি আনম্যারিড, তবে আমি এটা মানি না। তাকে আমি অনেক ভালোবাসি। আমাদের বিয়ে ঠিক হয়ে আছে। ওমানে ফিরে গিয়ে বিয়ে করে নিব। আর আমি আমার নিজের জিনিসকে সকলের সামনে উপস্থাপন করি না সুমু। ভালোবাসা গোপনেই সুন্দর। বেশি মানুষের সামনে তা প্রকাশ্য করলে ভালোবাসা নষ্ট হয়ে যায়। আর তাই কথা সোশ্যাল মিডিয়াতে বললে সবাই থাকে দেখতে চাইবে। এইটা আমি চাই না। তাকে শুধু আমি দেখবো আর কেউ না। সুমু আর সহ্য করতে পারল না। শেষ সব, যার জন্য এত কিছু। আজ জানতে পারলো তার বিয়ে ঠিক। এখন কি করবে সুমু? মরে যাবে? না, সুমু মরবে না। তবে সুমু এই বিয়েটাও করবে না। আজ সুমুর সব শেষ। বুকের ভেতরটা ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে। চারপাশ ফাঁকা ফাঁকা লাগছে। এত কষ্ট কেন হচ্ছে সুমুর? চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আমি আপনাকে ভালোবাসি খান সাহেব, অনেক ভালোবাসি। নিজেকে আর ধরে রাখতে পারল না সুমু। দৌড়ে ছুটে গেল শেহরাজের পায়ের কাছে। কান্না করতে করতে বলল, আমি আপনাকে ভালোবাসি খান সাহেব, অনেক ভালোবাসি। প্লিজ এমনটা করবেন না, আমি মরে যাব। পাগলামি করো না সুমু, রুমে যাও। আপনি কারো না কারো তো হবেনই খান সাহেব। সেই কেউটা না হয় আমিই হলাম। সেই কেউটা অন্য কেউ সুমু? আমি আপনাকে ভালোবাসি খান সাহেব। আমি অন্য একজনকে ভালোবাসি সুমু। আমি আপনাকে ভালোবাসি খান সাহেব। আমি অন্য একজনকে ভালোবাসি সুমু। আমি বিশ্বাস করি না। সেটা একান্তই তোমার ব্যাপার, কিন্তু তাতে সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। সে কি অনেক সুন্দরী? সুন্দর বললে তাকে ছোট করা হবে। সে আরো বড় কিছু ডিজার্ভ করে। সত্যি এতটা সুন্দরী সে? অন্যের কথা জানি না, আমার কাছে সে দুনিয়া আর জান্নাতের সব নারী থেকেও সবচেয়ে বেশি সুন্দর নারী। অনেক ভাগ্যবতী সে। আমি ভাগ্যবান? কতটা ভালোবাসেন তাকে? এমন প্রশ্ন কোনোদিনও মাথাতেই আসেনি। তার প্রতি আমার ভালোবাসা বলে বোঝানো অসম্ভব। আজ আপনি একটা কথাও আমাকে আমার দিকে তাকিয়ে বলেননি। ইচ্ছে করেনি তাকাতে। সুমুর আর কথা বলতে ইচ্ছে করলো না। ভেতরটা জ্বলে যাচ্ছে তার। মৃত্যুর যন্ত্রণা হয়তো এই যন্ত্রণার কাছে কিছুই না। চলে যাবার জন্য পা বাড়াচ্ছিল সুমু। আবারও ঘুরে দাঁড়িয়ে বলল, আমার ডায়েরিটা
টেবিলের ওপর আছে। সুমু টেবিলের ওপর থেকে ডায়েরিটা হাতে নিয়ে আবারও ফিরে এসে বলল, এই ডায়েরির প্রতিটা পাতায় এমন গভীরভাবে উপস্থাপন করব আপনাকে, আমার বলা প্রতিটা শব্দ যে পড়বে সেও ছটফট করে বলবে, কে সেই মহাপুরুষ যার জন্য এত বিদ্রোহ। কথাটা বলে এক ছুটে বেরিয়ে গেল সুমু রুম থেকে। আজ সুমু অনেক কাঁদবে। শেহরাজ উঠে দাঁড়ালো। সুমুর যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, তোমার চোখের দিকে তাকিয়ে মিথ্যে বলার ক্ষমতা আমার নেই। মাত্র কয়েক ঘন্টায় চোখে মুখের কি অবস্থা করেছো তুমি? তোমার এমন অবস্থা দেখার মতো ক্ষমতা বা সাহস আমার নেই সুমু। তোমার চোখের দিকে তাকালে হয়তো তোমাকে এইভাবে আঘাত দিয়ে কথা বলতে পারতাম না আমি। আর তোমাকে পেতে চাইলে তোমাকে এইটুকু আঘাত আমাকে দিতেই হবে। সুমু রুমে এসে দরজার লক করে দিয়েছে। বিছানায় উপর হয়ে শুয়ে কাঁদছে সুমু। আজ সে কাঁদবে। জীবনের শেষ কান্না কাঁদবে। এমনিতেও কান্না ছাড়া তার জীবনে আছেই বাকি। এইভাবে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে চোখ বন্ধ করলো সুমু। মানুষের মন হলো তাসের ঘরের মতো, একবার ভেঙে গেলে আর শত চেষ্টা করেও জোড়া লাগানো যায় না। সুমুর মনটাও আজ তাসের ঘরের মতন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। সে পালিয়ে যেতে চাইছে সব কিছু ছেড়ে, কিন্তু পারছে না। বাবার মান সম্মান, মামার মান সম্মান, এই সব কিছু তার পায়ে শিকল পরিয়ে রেখেছে। সন্ধ্যায় সুমুকে দেখতে আসবে। সামিয়ার মুখে শুনেছে ছেলে আসছে না, শুধু ছেলের মা বাবা আসবে। ছেলের নাকি অফিসে জরুরি মিটিং আছে। বাড়িতে রান্নার ধুম পড়েছে। সন্ধ্যা হতে আর বেশি দেরি নেই। আর কিছুক্ষণের মধ্যে হয়তো তারা চলে আসবে। খুশি বেগম তাদের রাতের ডিনার করিয়ে তবেই ছাড়বেন বলেছেন। কাল রাত থেকে সুমু ঠিকমতো কিছু খায়নি। একেবারে না খেয়েই সুমু নিজেকে আর কষ্ট দিতে চায় না। তাই অল্প হলেও কিছু খেয়েছে সে। সুমু পণ করেছে আর কষ্ট পাবে না সে, আর কাঁদবে না সে। কার জন্য কাঁদবে? যে মানুষটা সুমুর নয় অন্য কারো, তার জন্য কেঁদে আর লাভ কি? সুমু তো মরিচিকার পেছনে ছুটছিল। আর সুমুর চোখের সামনে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে গভীর ভাবনায় বিভোর ছিল সুমু। হঠাৎ রুমের দরজা খোলার শব্দে ধ্যান ভাঙলো সুমুর। মায়েশা এসেছে, হাতে নীল রঙের একটা শাড়ি। ব্যালকনি ছেড়ে রুমে আসলো সুমু। মায়েশা সুমুর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, চোখ মুখের কি অবস্থা করেছিস সুমু? কি হয়েছে তোর? বিয়েটা কেন করতে চাইছিস না? শুনলাম কাল সারা রাত কেঁদেছিস, এখন আবার একদম চুপ মেরে গেছিস। এক ফোঁটাও চোখে পানি নেই তোর? আমার তোকে দেখে ভালো লাগছে না সুমু, কি হয়েছে তোর? সুমু বিছানায় আরাম করে বসে বলল, কি হবে মাইশা আপু, আমি একদম ফিট অ্যান্ড ফাইন। কেঁদে কি হবে বলো? বলির পাঠা যখন জেনে যায় যে সে যতই কাঁদুক তার বলি হবেই, তাহলে আর কেঁদে কি লাভ? মায়েশা কপালে কিছু ভাঁজ ফেলে বলল, তাহলে তুই বলছিস তোকে বলি দেওয়া হচ্ছে? সুমু তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, না, আমার মা বাবা তাদের বড় মেয়ের ভবিষ্যৎ নিশ্চিন্ত করতে ব্যস্ত। তুমি শাড়ি পরাতে এসছো তো, তাহলে শাড়ি পরাও। মায়েশা গিয়ে বসলো সুমুর পাশে, কাঁধে হাত রেখে বলল, তোকে আমি বুঝতে পারছি না সুমু। আমাকে তো আমি নিজেই আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না, তুমি কিভাবে বুঝবে? এখন রাখো তো এইসব কথা। আজ আমাকে দেখতে আসছে, আমাকে শাড়ি পরিয়ে অনেক সুন্দর করে সাজিয়ে দাও, যাতে আমার হবু শ্বশুর বাড়ির লোকজন আজই আমাকে তাদের সাথে করে নিয়ে যেতে চায়। কথাগুলো বলে কেমন করে যেন হাসলো সুমু। সেই হাসিতে কোনো প্রাণ ছিল না। মায়েশা আর দেরি করলো না, সুমুকে সুন্দর করে শাড়িটা পরিয়ে দিল। আজ আর সাজাতে বারণ করলো না সুমু, বরং নিজেই এটা ওটা হাতে দিয়ে বলছিল, আমাকে এটা দিয়ে সাজাও, ওটা দিয়েও সাজাও। মায়েশার স্বাভাবিক লাগলো না কিছুই। সুমুকে সাজিয়ে দিয়ে বসিয়ে রেখে চলে গেল মায়েশা। মায়েশা চলে যেতেই সুমু উঠে দাঁড়ালো। ড্রয়ার থেকে ডায়েরিটা বের করে টেবিলে গিয়ে বসলো। পেনটা নিয়ে লিখতে শুরু করলো, আমার ধোঁয়াশায় আপনি থাকেন খান সাহেব, একান্ত নিজস্ব আপনি, যাকে দেখা যাবে না, ছোঁয়া যাবে না, শুধু অনুভব করা যাবে। যে অবয়বটা নিয়ে অন্যের চোখ লুকিয়ে চলতে হবে না,
মন চাইলেই সাথে রাখা যাবে, গল্প করা যাবে, ঘুরতে যাওয়া যাবে কোনো এক শ্রাবণে, অসময়ের বৃষ্টিতে দুজনে বসে চা খাওয়া যাবে। আর অট্ট হাসিতে মেতে ওঠা যাবে। কথাগুলো লিখতে গিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল সুমুর চোখ থেকে। চটজলদি হাত দিয়ে পানিটা মুছে নিল সুমু। ডায়েরিটার থেকে অদ্ভুত সুন্দর একটা স্মেল আসছে সুমুর নাকে। স্মেলটা তার বড্ড পরিচিত। ডায়েরিটা নাকের কাছে এনে চোখ বন্ধ করে স্মেলটা অনুভব করলো সুমু। মনে হলো তার খান সাহেব তার কাছে দাঁড়িয়ে। চোখ মেলে তাকালো সুমু। ডায়েরিটা পুনরায় জায়গা মতো রেখে উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। বিছানা থেকে ফোনটা নিয়ে গ্যালারি অপশানে ঢুকলো সুমু। শেহরাজের হাস্যজ্জ্বল একটা ছবি বের করে অপলক তাকিয়ে রইল। কি সুন্দর হাসছে তার খান সাহেব। ছবিটা দেখে মনটা অদ্ভুতভাবে ভালো হয়ে গেল সুমুর। শেহরাজের হাসি মাখা ছবিগুলো সবসময় মন ভালো করার ওষুধ সুমুর। দরজার কড়া নাড়তেই ফোনের হোম স্ক্রিনে এসে ফোনটা বন্ধ করে রাখলো সুমু। রুমের ভেতরে ঢুকে আসলো মাইশা, সামিয়া, নাজমিন, তিশা, রাইসা, ইফতিয়া, রাইফ, লামিয়া। মাইশা বলল, চল সুমু, ওনার চলে এসেছে, তোকে দেখতে চাইছে, আপু তোকে নিয়ে যেতে বলেছে। ফোনটা বিছানার উপর রেখে উঠে দাঁড়ালো সুমু। এগিয়ে চলল ড্রয়িং রুমের দিকে। ড্রয়িং রুমে সকল উপস্থিত। আনোয়ার সাহেব হাসনা বেগমের স্বামী আফতাব উদ্দিনের সাথে কথা বলছেন। শামীম সাহেব পাশে চুপ করে বসে আছেন। খুশি বেগম তার বান্ধবীর সাথে বসে হেসে হেসে কথা বলছেন। সুমুকে দেখে উঠে দাঁড়ালো হাসনা বেগম। সুমুর কাছে এসে সুমুর থুতনি ছুঁয়ে চুমুকে মার্শাল্লাহ বললেন। হাত ধরে টেনে নিয়ে গিয়ে নিজের পাশে বসালেন। হাসনা বেগম নানান কথা বলছেন সুমুর সাথে। সুমু হ্যাঁ না করে উত্তর দিচ্ছে। ঠিকমতো কোনো কথায় সুমুর কানে পৌঁছচ্ছে না। তার চঞ্চল দুটো চোখ কাউকে খুঁজছে। হঠাৎ সিঁড়ির দিকে চোখ গেল সুমুর। শেহরাজ শার্টের হাতা ফোল্ড করতে করতে নিচে নামছে। দেখে মনে হচ্ছে কোথাও বেরোবে। আনোয়ার সাহেব শেহরাজকে দেখে ডাক দিয়ে বললেন, কোথাও যাচ্ছ নাকি বাবা? শেহরাজ দুই হাত পকেটে গুজে দাঁড়িয়ে বলল, জি আঙ্কেল, আমার পিয়ে আসছে আজ। ওকে এয়ারপোর্ট থেকে এনে একটা হোটেল বুক করে দিয়ে আসতে যাচ্ছি। রাহিনরা সকলে অবাক। স্যান্ডির বাংলাদেশে আসার কারণটা ওরা বুঝতো না। আনোয়ার সাহেব বললেন, আমার বাসা থাকতে হোটেল কেন? তোমার পিএকে এই বাড়িতে নিয়ে আসো। শেহরাজ সম্মতি জানিয়ে চলে যাচ্ছিল। আনোয়ার সাহেব আবারও বললেন, শেহরাজ বাবা, বাসায় মেহমান এসেছে, একটু বসে তারপর যাও। শেহরাজ সুমুর দিকে তাকালো। সুমু করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকেই। শেহরাজ চোখ সরিয়ে নিয়ে সুমুর সামনে সোফায় বসলো। রাহিনরা সকলে ঠোঁট টিপে হাসছে। আয়ুব রাহিনের কানের কাছে গিয়ে বলল, মা বাবা হয়তো এসকের না, তবে দেখে মনে হচ্ছে সুমুকে এসকেই দেখতে এসেছে। হাসনা বেগম শামীম সাহেবকে বললেন, ভাই, আপনার মেয়েকে নতুন করে আর দেখার কিছু নেই। সুমুকে আমি যতই দেখব ততই মুগ্ধ হব। নিখুঁত সুন্দরী আপনার মেয়ে। শুধু আমি কেন, দুনিয়ার কোনো মায়েরাই তার ছেলের জন্য সুমুকে অপছন্দ হবে না। আমার আর কিছু দেখার নেই ভাই। আমি শুধু যত দ্রুত সম্ভব বিয়ে দিতে চাই। মানে আজকে তো মঙ্গলবার, এই শুক্রবারে যদি বিয়েটা হয়ে যেত তাহলে আমাদের জন্য ভালো হতো। এখন আপনাদের কি মত, আপনারাই বলেন। শামীম সাহেব বুঝতে পারছে না এরা এত তাড়াহুড়ো কেন করছে। শামীম সাহেব ভদ্রতা সূচক হেসে বললেন, কিন্তু আপা, এত তাড়াতাড়ি কিভাবে কি? মানে আমাদেরও তো একটা প্রস্তুতি আছে। এভাবে এত তাড়াতাড়ি কিভাবে কিছু করব? হাসনা বেগম খুশি বেগমের দিকে তাকালেন। খুশি বেগম বললেন, দুলাভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শুধু মত দিন, আমরা সবাই তো আছি, আমরা সকলে মিলে সব ব্যবস্থা করে নেব। শামীম সাহেব কিছুটা গম্ভীর হয়ে বললেন, তাহলে আর কি, আমার মেয়ের জন্য তো সবাই আছে, করো তোমাদের যেটা ভালো মনে হয়। হ্যাঁ। হাসনা বেগম খুব খুশি হলেন। হাসি হাসি মুখ করে আনোয়ার সাহেবের দিকে তাকিয়ে বললেন, ভাইজান, আপনি কি বলেন?
আমি আর কি বলবো, শামীমার হাসি যখন মত দিয়েছে তখন আমার আর অমত করার কিছু থাকে না। কিন্তু তোমার ছেলেটা আসলে খুব ভালো হতো। তোমার ছেলে বিয়েতে রাজি তো, হাসনা? আর বলবেন না ভাইজান, ছেলেটা আমার এত লক্ষ্মী কি বলবো। আমাকে বলল, মা তুমি গিয়ে দেখে আসো, তোমার পছন্দ আমার পছন্দ। হাসনা বেগমের কথা শুনে শেহরাজ পাখা হাসলো। মনে হলো খুব মজা পেয়েছে সে কথাগুলো শুনে। আনোয়ার সাহেব একটু ভাবুক হয়ে বললেন, বুঝলাম তোমার ছেলে অনেক লক্ষ্মী ছেলে, ভালো ছেলে, কিন্তু তারপরও ছেলে মেয়ে দুজন দুজনকে দেখলো না, কথা বললো না, ব্যাপারটা কেমন দেখায় না? মীরা বেগম বিরক্তির স্বরে বললেন, থামো তো তুমি। এত দেখো, কথা বলার কি আছে? মা বাবা পছন্দ করেছে ছেলে মেয়ের জন্য উপযুক্ত জীবনসঙ্গী। আমরা তো আর খারাপ জীবনসঙ্গী পছন্দ করব না ছেলে মেয়েদের জন্য। বাকি দেখা সাক্ষাৎ বিয়ের পর হবে। আর ছেলে তো সুমুর ছবি দেখে সুমুকে পছন্দ করেছে, আর সুমুকে তো ছেলে ছবি দেখানো হয়েছে। এখন শুধু ভালো ভালো বিয়েটা হয়ে যাক। কি হাসিয়াপা, আপনি কি বলেন? হাসি বেগম আলতো হেসে বললেন, হ্যাঁ ঠিকই তো, তবে বিয়েটা বেশি ধুমধাম করে না, অল্প আয়োজনে হবে। হাসনা বেগম বললেন, হাসি আপা, আপনারা আপনাদের সুবিধা মতো যা পারেন করেন, কিন্তু আমার বাড়িতে সব হবে। আমার একমাত্র ছেলে, আমি কোনো ত্রুটি রাখবো না। বিয়েতে সকলে মত দিল। কাল বিয়ের শপিং করবে, পরশু গায়ে হলুদ আর মেহেদি হবে, শুক্রবারে বিয়ে। সকলে একসাথে আলহামদুলিল্লাহ বলে মিষ্টি মুখ করল। সুমু মাথা নিচু করে বসে আছে। নিজের জীবনটাকে আজ মূল্যহীন মনে হচ্ছে সুমুর। জীবনটাকে আজ ভাগ্যের উপর ছেড়ে দিল সে। আরে আরে একবার শেহরাজের দিকে তাকালো সুমু। তখনই শেহরাজ উঠে দাঁড়ালো। আনোয়ার সাহেবের থেকে অনুমতি নিয়ে নিজের বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়ল এয়ারপোর্টের উদ্দেশ্যে। গাড়ি ড্রাইভ করছে রাহিম। শেহরাজ পাশে বসে ফোনে কল করছে। দুটো গাড়ি নিয়ে বেরিয়েছে তারা। সারবাজদের গাড়িতে হই হুল্লোড় হলেও রাহিমদের গাড়ির সকলে চুপচাপ, কেউ কোনো কথাই বলছে না।